আজকে আমরা ওয়েভ অপটিক্সের পোলারাইজেশন এই পার্টটাকে নিয়ে ডিসকাস করব। তো এর আগে আমাদের ইন্টারফেয়ারেন্স, ডিফ্র্যাকশন, হাইগেন্স প্রিন্সিপল, এগুলো যেগুলো ওয়েভ অপটিক্সের ফার্স্টের দিকের পার্টগুলো আমাদের হয়ে গেছে। তো আজকে আমরা পোলারাইজেশন পার্টটাকে নিয়ে ডিসকাস করব। তো প্রথমেই বিলেটেড শুভ বিজয়ার ভালোবাসা প্রত্যেককে জানাচ্ছি। মাঝখানে বিভিন্ন কারণে ব্যস্ততার জন্য জানানো হয়নি। গুড ইভিনিং টু অল। শর্মিষ্ঠা, উজ্জয়িনী, সুপ্রতিম, তিয়াশাস, বিশাল, শীতপাল, বিন্যাসা, নিশা, অয়ন, পূর্বাসু, দেবদত্তা, প্রত্যেককেই, অদ্রিজা, প্রত্যেকের জন্যেই বিলেটেড, দেরি হয়ে গেল জানাতে। তো বিলেটেড শুভ বিজয়ার অনেক ভালোবাসা, অনেক অনেক আশীর্বাদ। তো যাই হোক, তো আজকে আমাদের এই যে চ্যাপ্টারটা আমরা আজকে ডিসকাস করব, পোলারাইজেশন। তো এই পোলারাইজেশন ব্যাপারটা কি, এটা বোঝার জন্য প্রথমে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এই পার্টের একটু কনসেপ্টের দরকার আছে। তো আমি আজকে যেরকম মোটামুটি এই চ্যাপ্টারটার রেডি করার প্রসেসটা একটুখানি অন্যরকম, অন্যান্য চ্যাপ্টারের মতো না। এখান থেকে যে খুব বেশি মার্কস এক্সামে আসে বিষয়টা সেরকম না, বাট আন্ডারস্ট্যান্ডিং বা কনসেপ্টটাকে খুব ভালো করে ক্লিয়ার করতে হয়। ক্যালকুলেশনগুলো খুব ছোট ছোট ক্যালকুলেশন, খুব একটা লম্বা চওড়া ক্যালকুলেশন এই চ্যাপ্টারে নেই। তো সেইগুলোকে নিয়েই আমি প্রথমে কিছু বলবো, কিছু কনসেপ্টের কথা বলবো। আর প্রত্যেকেই খাতা এবং পেন রেডি রাখবে। ক্লাস নোট যা যা নেওয়ার, যেরকম যেগুলো লিখে নিতে বলবো সেগুলোকে লিখে নিতে হবে। তো পোলারাইজেশন, এটা বিষয়টা বোঝার আগে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা কনসেপ্ট নিতে হবে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে ইএমডব্লিউ, যেটাকে আমরা শর্টে বলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এইটার একটা কনসেপ্ট আমাদেরকে নিতে হবে। তো এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মেন ব্যাপারটা কিরকম, মানে ওয়েভ নেচারটা কিরকম, সেটা হচ্ছে আমি যদি এখানে 3 ডাইমেনশনাল অ্যাপ্রোচকে দেখি, তিনটে অ্যাক্সিস আমি নিয়েছি এখানে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস। তো ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডাইরেকশনে থাকে, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড। এবার এদেরকে যদি আমরা ই ক্রস বি করি, ক্রস প্রোডাক্ট যদি আমি করি, ই ক্রস বি ক্রস প্রোডাক্ট যদি আমি করি, অর্থাৎ ই থেকে বি এর দিকে আমি ক্রস করছি, ক্রস করলে পরে যে ডাইরেকশনটাকে আমি পাবো, ক্রস প্রোডাক্টের থেকে যে ডাইরেকশনটাকে আমি পাবো, সেটাই হচ্ছে সি ভেক্টরের ডাইরেকশন। সি ভেক্টর বলতে প্রোপাগেশন ভেক্টর, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা যে ডাইরেকশনে প্রোপাগেট করছে, বা তুমি এটাকে ভেলোসিটি ভেক্টরও বলতে পারো, একই ব্যাপার। তো ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এই দুটো হচ্ছে মিউচুয়ালি অর্থোগোনাল
পজিশনে থাকবে। এই ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড অর্থোগোনাল পজিশনে থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা তৈরি করছে। এবারে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সিরিজের মধ্যে কারা কারা আছে, মানে এই ফ্যামিলিতে কারা কারা বিলং করছে। প্রথমত যেটা সেটা হচ্ছে, যদি আমরা একদম ফার্স্টের থেকে ধরি তাহলে রেডিও ওয়েভ, তারপর মাইক্রোওয়েভ, এক্স রে, আল্ট্রাভায়োলেট, ঠিক আছে। তো এরকম যে ওয়েভগুলো আছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে, আর সব থেকে আমাদের মোস্টলি ইউজড বা সব থেকে পরিচিত যে ওয়েভটা সেটা হচ্ছে ভিজিবল লাইট। তো এরা সবই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যেই পড়ছে। তো এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে যে যে ওয়েভ ওয়েভগুলো থাকছে, ওদের ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সির ভেরিয়েশনের উপর ডিপেন্ড করে এখানে যে যে ওয়েভগুলো থাকছে, যেমন রেডিও ওয়েভ, যে নামগুলো আমি বললাম আর কি, তারপর কসমিক রে আছে, এগুলো সব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যেই পড়ছে। তো এদের সবারই কিন্তু ভেক্টরিক্যাল স্ট্রাকচারটা, মানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ভেক্টরিক্যাল স্ট্রাকচারটা হচ্ছে এইরকম, মানে একই রকম। এবার কথা হচ্ছে এই পোলারাইজেশন যে টার্মটাকে নিয়ে আমরা ডিসকাস করছি, তার সঙ্গে এই স্ট্রাকচার বোঝার প্রয়োজনীয়তাটা কি, ঠিক আছে। এই যে স্ট্রাকচারটা, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের যে স্ট্রাকচারটা আমরা দেখছি, সেইটার সাথে এই পোলারাইজেশনের কি রিলেশন আছে। একটা ব্যাপার আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এইদিকে যদি ইলেকট্রিক ফিল্ড থাকে আর এইদিকে যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে, ওয়াই অ্যাক্সিস, পজিটিভ ওয়াই অ্যাক্সিসে যদি ইলেকট্রিক ফিল্ড থাকে আর পজিটিভ জেড অ্যাক্সিসে যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা তাহলে প্রপাগেট করবে। এবার যদি দেখা যায় যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে, সাপোজ লাইটকে নিয়েই ধরো, তো লাইটেরও এরকমই একই রকমই স্ট্রাকচার। তো এবার ধরো এক্ষেত্রে দেখা গেল যে ইলেকট্রিক ফিল্ডের যে ডাইরেকশনটা রয়েছে, লাইট প্রপাগেট করছে, ইলেকট্রিক ফিল্ডের যে ডাইরেকশনটা রয়েছে এই ডাইরেকশনের কোনো রকম চেঞ্জ হচ্ছে। ইলেকট্রিক ফিল্ডে একই ডাইরেকশনেই রয়েছে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনের কোনো রকম চেঞ্জ হচ্ছে। যদি দেখা যায় যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনের কোনো রকম চেঞ্জ হচ্ছে না, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনের চেঞ্জ না হলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনের কোনো চেঞ্জ হবে না, তখন এরা সবসময় মিউচুয়ালি পারপেন্ডিকুলারই থাকবে। আর ই ক্রস বি ক্রস প্রোডাক্ট করলে পরে যে ডাইরেকশনটা পাবো সেই দিকে আমি প্রপাগেশন ভেক্টর বা ভেলোসিটি ভেক্টরের ডাইরেকশনটাকে আমি পাচ্ছি আর কি। তো সেই জন্য ইলেকট্রিক ফিল্ড যদি দেখা যায় যে মানে টাইমের চেঞ্জের সাথে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের ডাইরেকশনের কোনো রকম চেঞ্জ হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে ওই লাইটটা হচ্ছে পোলারাইজড লাইট, ঠিক আছে। যেহেতু আমরা লাইটকে ইউজ করেই বলছি, তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে কোনো রকম ওয়েভের জন্যই এটা হবে, বাট যেহেতু লাইটটার উপর স্ট্রেস দিয়ে মেনলি তোমাদের সিলেবাসে লেখা আছে, তো এটা লাইটকে ইউজ করেই আমি বলছি যে তাহলে বলতে হবে ওটা হচ্ছে পোলারাইজড লাইট। কখন পোলারাইজড লাইট বলবো? যখন দেখবো যে অপটিক্যাল যে ভেক্টরটা যেটা আছে, মানে প্রপাগেশন ভেক্টর যেটা আছে, সে প্রপাগেট করছে, লাইটটা অ্যাপ্রোচ করছে, কিন্তু টাইমের সাথে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনের কোনো রকম চেঞ্জ হচ্ছে না, তাহলে বলবো লাইটটা হচ্ছে পোলারাইজড লাইট। কিন্তু যদি দেখা যায় যে ব্যাপারটা এইরকম হচ্ছে, মানে সাপোজ ধরো লাইট এইদিকে মুভ করছে, তার সঙ্গে এই ভেক্টরের ডাইরেকশনের চেঞ্জ হচ্ছে। ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ধরো প্রথমে এই ডাইরেকশনে ছিল, তারপর দেখা গেল আস্তে আস্তে ঘুরে এই ডাইরেকশনে আসছে, তার সাথে সাথে ম্যাগনেটিক ফিল্ডেরও ডাইরেকশনে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের প্রপাগেশন কিন্তু যে ডাইরেকশনে হচ্ছিল সেই ডাইরেকশনেই কিন্তু হচ্ছে ইলেকট্রিক। তার কারণ যেটা সেটা হচ্ছে, আমি যদি ই ক্রস বি করি তাহলে পরে আমি এই অবস্থাতেও ই ক্রস বি করলে পরে যে ডাইরেকশন পাবো, এই অবস্থাতেও আমি ই ক্রস বি করলে পরে ওই একই ডাইরেকশনই পাবো। তো এই ডাইরেকশনে মানে প্রপাগেশন ডাইরেকশনের কোনো রকম চেঞ্জ হচ্ছে না, বাট ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডটা টাইমের সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে, ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে চেঞ্জ হলে ম্যাগনেটিক ফিল্ডেরও ডাইরেকশনে চেঞ্জ হতে বাধ্য। তো যাই হোক, তো এরকম যদি সিচুয়েশন যদি হয়,
যে টাইমের সাথে সাথে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে চেঞ্জ হচ্ছে, তখন আমরা ওই লাইটকে আমরা বলছি আনপোলারাইজড লাইট। তাহলে পোলারাইজ লাইট আর আনপোলারাইজড লাইটের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, যদি লাইটের প্রোপাগেশনের সাথে সাথে টাইমের চেঞ্জের সাথে সাথে যদি দেখা যায় যে দেয়ার ইজ নো চেঞ্জ ইন ডাইরেকশন of the electric field vector, then that kind of light is named as the polarized light। কি আর যদি on the other hand এমন যদি হয় with the change in time the direction of the electric field vector is also changing with the change in time, তাহলে আমরা সেক্ষেত্রে বলবো it is the unpolarized light। তো এরকম মানে ম্যাক্রোস্কোপিক্যালি এরকম দুটো পার্টে এটাকে ব্রেক করা যায়, ঠিক আছে। তো এটাই হচ্ছে দিস ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন দ্য পোলারাইজড লাইট অ্যান্ড আনপোলারাইজড লাইট। এবার কিভাবে আনপোলারাইজড লাইটকে পোলারাইজড করব সেই ডিসকাশনের মধ্যে আমরা আসব, কিভাবে আমরা পোলারাইডকে ইউজ করব, পোলারাইজার, অ্যানালাইজার, হ্যান ত্যান, এই ব্যাপারগুলো আমাদের সব আজকে ডিসকাশনের ট্র্যাকের মধ্যেই এই পার্টগুলো আছে। তো যাই হোক, তাহলে এই পোলারাইজড লাইট মানে হচ্ছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড আমি লাস্ট আরেকবার রিপিট করছি, তারপরে আমি চলে যাব তোমরা বুঝতে পারলে কিনা সেটা জানার জন্য, যে তাহলে ইলেকট্রিক ফিল্ড আর এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আর এটা হচ্ছে প্রোপাগেশন ভেক্টর। তো যদি দেখা যায় যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনের কোনো রকম চেঞ্জ হচ্ছে না, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা অ্যাপ্রোচ করছে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনের কোনো রকম চেঞ্জ হচ্ছে না, তাহলে আমরা বলবো যে পোলারাইজড লাইট। আর যদি দেখা যায় যে এটা এইভাবে চেঞ্জ হচ্ছে, টাইমের সাথে সাথে এটা এইভাবে ঘুরে যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনের চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, তো তাহলে আমরা বলবো আনপোলারাইজড লাইট। এবার আমাকে বলো এই পোলারাইজড লাইট আর আনপোলারাইজড লাইট এই ডিফারেন্সটা বুঝতে পারলে কিনা। তারপর পোলারাইজেশন বা আনপোলারাইজেশনের আরো অন্যান্য বিভিন্ন পার্থক্য আছে, সেটা আমি ম্যাথমেটিক্যাল ডিসকাশনের মধ্যে তারপর সেগুলোকে আমরা বুঝবো। ফার্স্ট এই পার্টটাকে বলো যে ওয়েদার আন্ডারস্টুড অর নট। Okay, thank you. এবার এই পোলারাইজেশনের যে ব্যাপারটা, ঠিক আছে, এই মানে পোলারাইজ মানে কিভাবে পোলারাইজ, তার যে ক্লাসিফিকেশন, তার জন্য আমাদেরকে একটুখানি ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচের হেল্প নিতে হবে। তো সেটার জন্য আমরা একটা কাজ করছি যে আমরা ইলেকট্রিক ফিল্ডকে মেনলি টার্গেট করব। দেখো, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে যদি চেঞ্জ হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ডেরও ডাইরেকশনে চেঞ্জ হয়, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে যদি চেঞ্জ না হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনের কোনো চেঞ্জ হবে না। বাট যে ধরনের ক্রিস্টালকে ইউজ করে পোলারয়েড তৈরি করা হয়, ঠিক আছে, অর্থাৎ পোলারাইজার বা অ্যানালাইজার এগুলো তৈরি করা হচ্ছে, সেখানে মেনলি একটা লং চেন একটা হাইড্রোকার্বন থাকে, এবং সে লং চেন হাইড্রোকার্বনের মধ্যে ভাইব্রেশনটা জেনারেট করে কে না ইলেকট্রিক ফিল্ড ভেক্টর। তো যার জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড ভেক্টরকেই টার্গেট করে আমরা ডিসকাশনটা করব, ঠিক আছে। ওর যদি চেঞ্জ হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ডেরও চেঞ্জ হবে। তো যাই হোক, তো আমরা ইলেকট্রিক ফিল্ডে কিভাবে আমরা নিচ্ছি, দেখো, ইলেকট্রিক ফিল্ড ভেক্টরে আমরা দুটো কম্পোনেন্ট নিচ্ছি। সাপোজ ধরো এদিকে জেড অ্যাক্সিস আছে, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এদিকে নিয়েছি আমরা, এই পাশে নিয়েছি জেড অ্যাক্সিস, আর এটা হচ্ছে নেট ইলেকট্রিক ফিল্ড। এটা জাস্ট একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমরা এটাকে ইলেকট্রিক ফিল্ডটাকে দুটো কম্পোনেন্টে ব্রেক করেছি। এবার একটু আগে আমি বললাম যে এখানে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড এগুলোর মধ্যে একটা ওয়েভ নেচার থাকবে, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ওরা জেনারেট করছে।
তো ওদের ম্যাগনিটিউডের মধ্যে ম্যাগনিটিউড যেভাবে চেঞ্জ হবে তার মধ্যে একটা ওয়েভ নেচার থাকবে। সেই ওয়েভ নেচারটা কিরকম, যেরকম আমরা প্রোগ্রেসিভ ওয়েভ আমরা পড়েছিলাম ঠিক সেরকম ওয়েভ নেচারটা, অর্থাৎ ইউআই যেটা আছে ইউআই সেটাকে আমি ধরো সাপোজ বলছি u1 sin ওমেগা টি মাইনাস kx, আর ez যেটা আছে সেটাকে বলছি e2 sin ওমেগা টি মাইনাস kx প্লাস 5। এখানে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখো, প্রথমত যেটা সেটা হচ্ছে এই যে দুটো কম্পোনেন্ট নিয়েছি সেই কম্পোনেন্ট দুটোর মধ্যে একটা ওয়েভ নেচার থাকবে। সেই কম্পোনেন্ট দুটোর যে অ্যাঙ্গুলার স্পিড, ঠিক আছে, ওমেগা, সেইটা দেখো সেমই হবে যেহেতু সোর্সটা সেম। মেইন একটা ইলেকট্রিক ভেক্টরই দুটো কম্পোনেন্ট, তো যার জন্য এই ইন্টারনাল যে মানে ইন্ট্রিনসিক যে প্রপার্টি গুলো ক্যারেক্টারিস্টিক গুলো সেগুলো একই থাকবে, ঠিক আছে। এবার ওয়েভ নাম্বার যে কে সেটা হতে সেম আছে। এখানে এক্স টা কি ডিনোট করছে না, তার মানে ওয়েভটা মানে ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভটা সেটা হচ্ছে এক্স ডাইরেকশনে মুভ করছে, ঠিক যেরকম আমরা প্রথমে দেখেছিলাম এক্স ডাইরেকশনে মুভ করছে। আমরা এখানে ই নেটটাকে একটা আরবিট্রারি একটা ডাইরেকশনে ধরেছি, ধরে তার এক্স ওয়াই কম্পোনেন্ট আর জেড কম্পোনেন্ট এই দুটো কম্পোনেন্ট আমরা নিয়েছি। আর এই দুটো ওয়েভের মধ্যে দুটো বিষয়ে পার্থক্য থাকলে থাকতে পারে। একটা হচ্ছে ওদের অ্যাম্পলিটিউড সেম নাও হতে পারে, সেজন্য একটা অ্যাম্পলিটিউড u1 নিয়েছি, একটা অ্যাম্পলিটিউড u2 নিয়েছি। আর একটা হচ্ছে ওরা সেম ফেজেও থাকতে পারে, অপোজিট ফেজেও থাকতে পারে, বা ওদের মধ্যে অন্য কোনো রকম ফেজ ডিফারেন্সও থাকলে থাকতে পারে। তো সেইটা বোঝানোর জন্য আমরা এখানে দেখো কিছুই নেই, আর এখানে দেখো প্লাস 5 নিয়েছি, মানে দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স 5, এটাকে বোঝানোর জন্য, ঠিক আছে। তো এবার তাহলে নেট ই নেট যেটা সেটা তাহলে আন্ডার রুট এরকম আসবে ey স্কয়ার প্লাস ez স্কয়ার ইজ ইকুয়াল টু আন্ডার রুট তাহলে u1 স্কয়ার sin স্কয়ার ওমেগা টি মাইনাস kx প্লাস e2 স্কয়ার sin স্কয়ার ওমেগা টি মাইনাস kx প্লাস 5। আর এই অ্যাঙ্গেলটা সাপোজ ধরো থিটা, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু uy বাই ez, তাহলে সেক্ষেত্রে u1 বাই e2, আর এখানে sin ওমেগা টি মাইনাস kx divided by sin omega t minus kx plus 5। তো এরকম একটা স্ট্রাকচার আসছে। এগুলো কিন্তু একটুখানি কাইন্ডলি নোট করে নিও, যদিও আমি এগুলোর যে মানে যেভাবে বোঝাচ্ছি তো সেটার আমি ইমেজ আমি তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি, বাট তাও একটুখানি এটা কাইন্ডলি নোট করে নিও, তখন আমি হয়তো আর একটু মানে যেভাবে বইতে আছে তার থেকে আর একটু ব্রেক করে হয়তো বোঝাবো, তো সেই জন্য একটু কাইন্ডলি নোট করে নিও। তো এবার কথা যেটা যে সেটা হচ্ছে তাহলে ক্লাসিফিকেশন কিরকম কিরকম হতে পারে। তাহলে কেস 1 এ আসছি, তো এরকম হলে হতে পারে যে phi is equal to 0 radian, phi is equal to 0 radian, ঠিক আছে, ফাইটা হচ্ছে 0 রেডিয়ান, এরকম হলে হতে পারে। তাহলে ফাই 0 রেডিয়ান মানে তার মানে ওদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই, ঠিক আছে। ইউআই আর ইজেড ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের এই যে দুটো কম্পোনেন্ট, ঠিক আছে, যাদের মধ্যে একটা ওয়েভ নেচার আছে, তো ওদের মধ্যে কোনো রকম ফেজ ডিফারেন্স নেই, देयर इज নো ফেজ ডিফারেন্স in between these two components। তাহলে phi is equal to 0 রেডিয়ান এরকম যদি হয়, এবার তুমি দেখো এখানে যদি তুমি phi এর জায়গাতে 0 পুট করো তাহলে sin ওমেগা t minus kx
নিচে আবার sin ওমেগা টি মাইনাস কে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু আসছে u1 বাই e2। ঠিক আছে, তাহলে দেন tan থিটা ইজ ইকুয়াল টু আসছে u1 বাই e2। এবার কথা হচ্ছে এখানে tan থিটা আমরা যখন এই গ্রাফটাতে tan থিটা এটাই অ্যাকচুয়ালি স্লোপের রোলটা প্লে করছে। তাহলে দেখো u1 বাই e2 এগুলো তো জাস্ট ম্যাগনিটিউড, তাহলে মানে অ্যামপ্লিটিউডের ম্যাগনিটিউড, u1 বাই e2 হচ্ছে রেশিও অফ দেয়ার অ্যামপ্লিটিউডস, তাই তো। তাহলে এই যে এটা একটা u1 এর যা ভ্যালু, ধরো সাপোজ ধরো u1 এর ভ্যালু যদি 4 হয়, e2 এর ভ্যালু যদি 3 হয়, তাহলে 4 বাই 3, ঠিক আছে, বা এরকম যে কোনো নাম্বার দিয়ে আমি করতে পারি ব্যাপারটা। তাহলে এই যেটা আমি পেলাম এর মধ্যে তো কোনো রকম টাইম ডিপেন্ডেন্ট বা পজিশন ডিপেন্ডেন্ট কোনো ভ্যারিয়েন্স থাকছে না। যেহেতু টাইম ডিপেন্ডেন্ট বা পজিশন ডিপেন্ডেন্ট কোনো ভ্যারিয়েন্স থাকছে না, তাহলে আমরা বলতে পারি tan থিটাটা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, tan থিটা কনস্ট্যান্ট, tan থিটাটা কনস্ট্যান্ট। এবার tan থিটা কনস্ট্যান্ট মানে তার মানে হচ্ছে স্লোপটা যেটা, সেই স্লোপটা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, স্লোপটা কনস্ট্যান্ট বা tan থিটা কনস্ট্যান্ট মানে থিটাও কনস্ট্যান্ট, সেই অ্যাসপেক্টে আমরা বলতে পারি tan থিটা কনস্ট্যান্ট মানে তার মানে থিটা মানে অ্যাঙ্গেলটাও তাহলে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে অ্যাঙ্গেলটা যেটা আছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর যে ইনক্লিনেশনটা যেটা ফর্ম করেছে, ঠিক আছে, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, this angle of inclination is not changing with the change in time as well as with the change in position। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর যেরকম ইনক্লিনেশন তৈরি করে আছে সেরকম ইনক্লিনেশনই তাহলে তৈরি করে থাকবে। টাইমের চেঞ্জ হচ্ছে কিন্তু এবং পজিশনেরও চেঞ্জ হচ্ছে, কিন্তু যেহেতু এখানে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, ধরো tan থিটা ইজ ইকুয়াল টু u1 বাই e2, তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স u1 বাই e2। এই tan ইনভার্স u1 বাই e2 এর মধ্যে কোথাও কোনো x নেই, এখানে কোথাও কোনো t নেই, অর্থাৎ পজিশন নেই, টাইম নেই। তাহলে পজিশনের সঙ্গে উপরেও ডিপেন্ড করছে না, টাইমের উপরেও ডিপেন্ড করছে না। তাহলে পজিশনের চেঞ্জের জন্য চেঞ্জ হবে না, টাইমের চেঞ্জের জন্য চেঞ্জ হবে না। তার মানে অ্যাঙ্গেলটা কনস্ট্যান্ট, ইনক্লিনেশনটা কনস্ট্যান্ট, অ্যাঙ্গেলই ডাইরেকশনকে এক্সপ্রেস করে, তার মানে ডাইরেকশনটাও কনস্ট্যান্ট, মানে সেম ডাইরেকশন। বোঝা গেল কি বললাম? তার মানে সেম ডাইরেকশনেই থাকবে, যেহেতু অ্যাঙ্গেলে কোনো রকম চেঞ্জ হচ্ছে না, যার জন্য ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটার ডাইরেকশনেরও কোনো রকম চেঞ্জ হবে না। এবার আমাকে বলো ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের কোনো রকম ডাইরেকশনের চেঞ্জ না হওয়া মানে কি বোঝাচ্ছে? পোলারাইজড না আনপোলারাইজড? কি হবে তাহলে? পোলারাইজড হবে না আনপোলারাইজড হবে? যেটা আমি বোঝালাম এই কেস 1টা, তাহলে whether it is polarized or unpolarized, কমেন্ট বক্সে লিখুন। হ্যাঁ, ভেরি গুড, পোলারাইজড। তখন ডাইরেকশনের কোনো রকম চেঞ্জ হচ্ছে না, ওই জন্য পোলারাইজড। এবার এই পোলারাইজড বটেই, এবার আমরা একটু ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজের হেল্প নিয়ে এর আরো দুটো আমরা মানে নাম দেব। ঠিক আছে, এই সিচুয়েশনটার আরো দু রকম আমরা নাম দেব। একটা হচ্ছে আমি যেটা বললাম যে এখানে এই tan থিটা যেটা আছে এটাই হচ্ছে স্লোপটা কনস্ট্যান্ট, তার মানে লিনিয়ার গ্রাফ তাহলে আমি পাচ্ছি, তাই তো। তার মানে লিনিয়ার গ্রাফ আমি পাচ্ছি, ওই জন্য এটাকে আমি বলতে পারি লিনিয়ারলি পোলারাইজড। আর কি, যেহেতু ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের কোনো রকম ডাইরেকশনের চেঞ্জ হচ্ছে না, তার মানে ও সেম প্লেনেই বিলং করছে, ওই জন্য প্লেন পোলারাইজড। ঠিক আছে, তাহলে আরো দুটো টার্ম কি কি বললাম? লিনিয়ারলি পোলারাইজড, প্লেন পোলারাইজড, ঠিক আছে, এন্ড সিম্পলি পোলারাইজড। তাহলে তিনটা টার্ম মনে রাখতে হবে, লিনিয়ারলি পোলারাইজড, প্লেন পোলারাইজড, আর সিম্পলি তোমরা যেটা বললে সেটাই, অর্থাৎ পোলারাইজড। তাহলে এই ব্যাপারটা হলো। এবার যদি এমন হয় যে সাপোজ ধরো কেস 2 তে আমি যাচ্ছি,
এবার ধরো phi is equal to pi radian, phi is equal to যদি pi radian হয় তাহলে নিচে দেখো খেয়াল করে sin omega t minus kx plus pi, ঠিক আছে, মানে pi plus something, তাহলে pi plus something মানে থার্ড কোঅর্ডিনেটে আমি ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট, থার্ড কোয়াড্র্যান্টে আমি চলে যাচ্ছি। তো তাহলে পরে সেক্ষেত্রে tan থিটা মাইনাস u1 বাই u2 হবে। আমার থেকে তোমরা ম্যাথমেটিক্স অনেক বেটার জানো, প্র্যাকটিসের মধ্যে রয়েছে রেগুলার, তো এটা আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। যেহেতু পাই প্লাস ওমেগা টি মাইনাস kx ইভেন মাল্টিপল অফ পাই বাই 2, ওই জন্য সাইন সাইনই থাকবে, বাট যেহেতু আমি ফার্স্ট সেকেন্ড থার্ড কোয়াড্র্যান্টে চলে যাচ্ছি ওই জন্য সাইনটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তো সাইন ওমেগা টি মাইনাস kx ডিনোমিনেটরে আসছে মাইনাস সাইন ওমেগা টি মাইনাস kx, ক্যান্সেল হয়ে গিয়ে মাইনাস u1 বাই u2। তাহলে আমি এখানে স্লোপটাকে নেগেটিভ পাচ্ছি, কিন্তু স্লোপটাকে আমি ভেরিয়েবল স্লোপ আমি বলতে পারছি না, ঠিক আগের বারের মতনই হয়েছে। এক্ষেত্রেও স্লোপটা ইন দিস কেস অলসো দ্য স্লোপ ইজ নট চেঞ্জিং উইথ টাইম অ্যাজ ওয়েল অ্যাজ উইথ পজিশন। টাইম আর পজিশনের সঙ্গে স্লোপের কোনো রকম চেঞ্জ হচ্ছে না। তাহলে এক্ষেত্রেও ঠিক দেখো থিটাটা আগের বারের মতো, এক্ষেত্রেও থিটা যেটা আছে মানে অ্যাঙ্গেল যেটা আছে এই থিটাটা তাহলে আগের বারের মতো তারা কনস্ট্যান্ট, ঠিক আছে, আগের বারের মতো এটাও তারা কনস্ট্যান্ট। তো সেই জন্য আমরা এই কেসটাকেও ওই আগের বারের মতনই যা যা নাম দিয়েছিলাম, কি কি নাম দিয়েছিলাম প্রত্যেকের মনে আছে? কি কি বলেছিলাম? প্লেন পোলারাইজড, প্লেন পোলারাইজড, আর কি নাম বলেছিলাম? লিনিয়ারলি পোলারাইজড, আর বলেছিলাম সিম্পলি পোলারাইজড, ঠিক আছে, তিনটে নাম, প্লেন পোলারাইজড, লিনিয়ারলি পোলারাইজড আর সিম্পলি পোলারাইজড। তো এটাকেও আমরা বলতে পারি। তাহলে যদি দেখা যায় যে দুটো কম্পোনেন্ট, ওয়েভের দুটো কম্পোনেন্ট দে আর ইন দ্য সেম ফেজ, দ্যাট ইজ there is no phase difference between them as of case 1, that is phi is equal to 0 radian, then the nature of the light is plane polarized, linearly polarized or simply polarized. In case 2, if they are in the opposite phase, that is the phase difference between them is pi radian, ঠিক আছে, সেক্ষেত্রেও in that case also আমরা তাহলে অ্যাঙ্গেলটাকে, স্লোপটাকে কনস্ট্যান্ট পাচ্ছি, অ্যাঙ্গেলও কনস্ট্যান্ট হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি প্লেন পোলারাইজড, লিনিয়ারলি পোলারাইজড আর সিম্পলি পোলারাইজড। বোঝা গেল? তাহলে কেস 1 আর কেস 2 এই দুটো কেস বুঝতে পেরেছো কিনা? আন্ডারস্টুড আর নট বলে লেখো, তারপর কেস 3 আর কেস 4 এ আমরা যাব। ঠিক আছে, তাহলে কেস 1 আর কেস 2 এই দুটো আমরা বুঝতে পারলাম। টার্মগুলোকে অতি অবশ্যই মনে রাখতে হবে, প্লেন পোলারাইজড, লিনিয়ারলি পোলারাইজড আর সিম্পলি পোলারাইজড। কখন না, যদি ফেজ ডিফারেন্স ওদের মধ্যে না থাকে, যদি phi is equal to 0 রেডিয়ান হয়, বা যদি এমন হয় যে ওদের মধ্যে ওরা অপোজিট ফেজে রয়েছে অর্থাৎ phi is equal to pi রেডিয়ান হয়, এই দুটো কেসের ক্ষেত্রেই তাহলে tan থিটা কনস্ট্যান্ট, থিটা কনস্ট্যান্ট, ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের ডাইরেকশনের কোনো চেঞ্জ হচ্ছে না। আবার সে অন্য দিক থেকে ভাবতে গেলে স্লোপটাও কনস্ট্যান্ট, যার জন্য পোলারাইজডও বলতে পারছি, তার সঙ্গে লিনিয়ারলি পোলারাইজডও বলতে পারছি, তার সঙ্গে যেহেতু সেম প্লেনেই বিলং করছে
সেজন্য আমরা প্লেন পোলারাইজডও বলতে পারছি। এগুলোকে একটু আমাদেরকে মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ, বারবার করে প্র্যাকটিস করতে হবে, যেরকম ভাবে ম্যাথমেটিক্যালি আমরা করছি এখন, তো অবভিয়াসলি মনে থাকবে, কোনো অসুবিধা হবে না। নেক্সট এবার আমরা যাচ্ছি কেস 3 তে। কেস 3 তে যদি ব্যাপারটা এরকম হয়, phi is equal to pi by 2 radian and E1 is equal to E2 is equal to E, say এরকম যদি হয়, কি বললাম, phi is equal to pi by 2 radian, মানে এই যে দুটো কম্পোনেন্ট আছে এদের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে pi by 2। ঠিক আছে, একটু ভিডিওটা আমি দেখি, ভিডিও কোয়ালিটি ঠিকঠাক আসছে কিনা। জাস্ট এ মিনিট। নেটওয়ার্কের যে অবস্থা, ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম, যদি এরকম হয় যে ওদের মধ্যে যে ফেজ ডিফারেন্সটা আছে সেটা পাই বাই 2 রেডিয়ান, আর ওদের ম্যাগনিটিউডটা হচ্ছে সেম, মানে E1 is equal to E2, তো যেহেতু সেম আমরা একটা E, একটা কমন একটা ভ্যালু E ধরে নিয়েছি, তাহলে কি হবে দেখো, E নেটের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, E নেট খুব ভালো করে খেয়াল করো, sin স্কয়ার ওমেগা টি মাইনাস kx, আর যেহেতু ফাইটা পাই বাই 2, তাহলে এখানে sin স্কয়ারটা হয়ে যাবে cos স্কয়ার। ঠিক আছে, এবার E1 স্কয়ার আর E2 স্কয়ার দুটোরই ভ্যালু সেম, মানে E স্কয়ার, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে E স্কয়ার sin স্কয়ার ওমেগা টি মাইনাস kx প্লাস E স্কয়ার cos স্কয়ার ওমেগা টি মাইনাস kx। এবার তুমি যদি E স্কয়ার কে কমন নাও, তাহলে sin স্কয়ার ওমেগা টি মাইনাস kx প্লাস cos স্কয়ার ওমেগা টি মাইনাস kx তুমি পাবে ওখান থেকে 1। যদি তুমি বার করে নিয়ে আসো তাহলে সিম্পলি E পাচ্ছ, তাহলে সেক্ষেত্রে E নেটের ভ্যালু তুমি পাচ্ছ E। ঠিক আছে, এন্ড এবার tan থিটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, tan থিটার ক্ষেত্রে দেখো E1 আর E2 ইকুয়াল, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, উপরে থাকছে sin ওমেগা টি মাইনাস kx নিউমারেটরে, ডিনোমিনেটরে থাকছে সাইনটা হয়ে যাচ্ছে কোসাইন, কেন, যেহেতু phi হচ্ছে পাই বাই 2, তাহলে sin বাই cos, তাহলে আবার তুমি tan পাচ্ছ, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু তুমি এরকম পাচ্ছ tan অফ ওমেগা টি মাইনাস kx, অর্থাৎ তুমি এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি মাইনাস kx পাচ্ছ। তাহলে দুটো জিনিস তুমি এখান থেকে পেলে, একটা হচ্ছে দেখো ইলেকট্রিক ফিল্ড ভেক্টর যেটা আছে তার যে ম্যাগনিটিউড মানে E নেট, সেটা তুমি পাচ্ছ সিম্পলি E, অর্থাৎ ম্যাগনিটিউডের মানে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের ম্যাগনিটিউডের কোনো রকম চেঞ্জ হচ্ছে না, টাইমের চেঞ্জ বা পজিশনের চেঞ্জের সাথে এই E নেটের ম্যাগনিটিউডের কোনো রকম চেঞ্জ হচ্ছে না। কেন, তার কারণ এই E এর সাথে মানে এই E যেটা, এ কিন্তু তোমার টাইম বা পজিশনের ফাংশন না। ঠিক আছে, তাহলে তুমি বলতেই পারো যে টাইমের সাথে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের ম্যাগনিটিউডের কোনো রকম চেঞ্জ হচ্ছে না।
সেকেন্ড থিং যেটা, অ্যাঙ্গেলটাকে কিন্তু এবার আগেরবার যেরকম ধরো অ্যাঙ্গেলটা কনস্ট্যান্ট ছিল, এবার কিন্তু এই অ্যাঙ্গেলটা টাইম আর পজিশনের সঙ্গে কিন্তু চেঞ্জ হচ্ছে। তার মানে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের ম্যাগনিটিউডের কোনো রকম চেঞ্জ হচ্ছে না, বাট ডাইরেকশনটা যেটা আছে, যেটাকে আমরা থিটা দিয়ে বুঝতে পারছি ডাইরেকশনটা, সেই ডাইরেকশনটা কিন্তু টাইম আর পজিশনের চেঞ্জের সাথে সাথে ডাইরেকশনটার কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে একটুখানি আমরা বুঝে নিই। ঠিক আছে, দেখো এটা সাপোজ ধরো প্রপাগেশন ভেক্টর, খুব ভালো করে মাইন্ডলি ওয়াচ করো। এটা ধরো সাপোজ প্রপাগেশন ভেক্টর, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর। ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর এইদিকে আছে, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরকে নিয়ে আমাদের বেশি ইন্টারেস্ট নেই। তো তাহলে আবার ইলেকট্রিক ফিল্ড ভেক্টর অ্যাপ্রোচ করছে, এই সরি প্রপাগেশন ভেক্টর অ্যাপ্রোচ করছে। আর এই ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের কি হচ্ছে না, ম্যাগনিটিউডের কোনো রকম চেঞ্জ হচ্ছে না, ম্যাগনিটিউডের কোনো রকম চেঞ্জ হচ্ছে না, কিন্তু ডাইরেকশনের চেঞ্জ হচ্ছে। ম্যাগনিটিউডের কোনো রকম চেঞ্জ হচ্ছে না, বাট ডাইরেকশনটা এরকম 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 ভাবে ঘুরে যাচ্ছে, মানে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, মানে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা এইভাবে ঘুরছে। এরকম যদি আমি একটা ফিক্স পয়েন্টকে ধরি, তাহলে ও এইরকম ভাবে ঘুরে যাচ্ছে, এইভাবে ঘুরছে। দেখো ম্যাগনিটিউডের কোনো রকম চেঞ্জ হচ্ছে না, বাট ডাইরেকশনের দেখো চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে টিপ অফ দ্য ভেক্টর, মানে এর যে মাথাটা, ও তাহলে কি ফর্ম করছে, ও ফর্ম করছে একটা সার্কেল। খুব ভালো করে খেয়াল করে দেখো, এই টিপ অফ দ্য ভেক্টর যেটা আছে, এই টিপ অফ দ্য ভেক্টর কি ফর্ম করছে দেখো, একটা সার্কেল ফর্ম করছে। আর এইটাকে যেটাকে দেখছো, এই যে ম্যাগনিটিউডটা যেটার কোনো রকম চেঞ্জ হচ্ছে না, সেটাই হচ্ছে ই নেট, সেটাই হচ্ছে ই নেট। ই নেটের ম্যাগনিটিউডের কোনো রকম চেঞ্জ হচ্ছে না, মানে ভ্যালুর কোনো রকম চেঞ্জ হচ্ছে না, কিন্তু ডাইরেকশনে চেঞ্জ হয়ে যাচ্ছে। ইলেকট্রিক ফিল্ড ভেক্টর যেরকম অ্যাপ্রোচ করছে, অ্যাপ্রোচ করার সাথে তুমি মনে করো সাপোজ ধরো এটা ইলেকট্রিক ফিল্ড, এটা ধরো প্রপাগেশন ভেক্টর, এটা ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে দেখো, এইভাবে ধরো যাচ্ছে, এবার এটা এরকম ভাবে ঘুরে যাচ্ছে, মানে এর ম্যাগনিটিউডের কোনো রকম চেঞ্জ হচ্ছে না, বাট ডাইরেকশনটা চেঞ্জ হচ্ছে। মানে যদি আমি এখানে একটা পেন্সিল লাগিয়ে দিই, তারপরে ও হচ্ছে একটা সার্কেল ফর্ম করবে। বোঝা গেল ব্যাপারটা? তো সেই জন্য আমরা এটাকে বলছি সার্কুলারলি পোলারাইজড। ঠিক আছে, তার মানে এটা একটা রেডিয়াসের রোল প্লে করছে, ইনেটটা তখন ইনের ভেক্টরটা একটা রেডিয়াসের রোল প্লে করছে আর একটা সার্কেল ফর্ম করছে। ঠিক আছে, তখন আমরা বলছি সার্কুলারলি পোলারাইজড। অ্যাকচুয়ালি এটা কিন্তু পোলারাইজড না, কেন না ডাইরেকশনে চেঞ্জ হচ্ছে, পোলারাইজড আমরা বলতে পারি না। কিন্তু তাও এটা টার্মটাকে এরকম ভাবে সায়েন্টিস্টরা রেখেছেন যে সার্কুলারলি পোলারাইজড। তার মানে তুমি বুঝেই নাও যে তার মানে এটা অ্যাকচুয়ালি কিন্তু আনপোলারাইজড ক্যাটাগরিতেই বিলং করছে, যেহেতু ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের ডাইরেকশনে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা গেল সার্কুলারলি পোলারাইজড। তাহলে কখন সার্কুলারলি পোলারাইজড হবে, যদি দুটো এই কম্পোনেন্ট দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স যদি π/2 হয়, আর যদি এদের অ্যামপ্লিটিউড যেটা u1 আর u2, এই অ্যামপ্লিটিউড দুটো যদি ইকুয়াল হয়, তখন আমরা যে ফাইনাল যে ওয়েভ প্যাটার্নটাকে পাচ্ছি সেটা হচ্ছে তাহলে সার্কুলারলি পোলারাইজড। তাহলে সার্কুলারলি পোলারাইজড বুঝেছো কিনা, আন্ডারস্টুড আর নট লেখো। তারপর এবার আমরা কেস 4 ডিসকাশনে যাব। ভেরি গুড, এবার আমরা যাচ্ছি কেস 4 এ। তাহলে এই পার্টটা আমরা তাহলে কি বুঝলাম, এটা তাহলে এটাকে বলা হচ্ছে সার্কুলারলি পোলারাইজড।
নেক্সট এবার আমরা যাচ্ছি কেস 4। কেস 4 এর ব্যাপারটা কিরকম, phi is equal to pi by 2 রেডিয়ান হবে, বাট u1 not is equal to e2 হবে। বোঝা গেল? ফেজ ডিফারেন্সটা পাই বাই 2 কেস 3 এর মতো, কিন্তু কেস 3 এর সঙ্গে কেস 4 এর ডিফারেন্স হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের যে কম্পোনেন্ট দুটো তাদের যে অ্যামপ্লিটিউড, সেই অ্যামপ্লিটিউড দুটো আনইকুয়াল। তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, তাহলে সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে phi is equal to pi by 2। তো তাহলে পরে তোমার এখানে ধরো তুমি যদি ই নেটের ব্যাপারটাতে আসো, ঠিক আছে, আমি এখানে ই নেট বলে লিখলাম। তাহলে এখানে এই sin স্কয়ারটা cos স্কয়ার হয়ে যাচ্ছে, cos স্কয়ার ওমেগা টি মাইনাস kx, কিন্তু যেহেতু u1 আর u2 ইকুয়াল না, ওই জন্য তুমি কিন্তু এখানে এই u1 স্কয়ার u2 স্কয়ার আগেরবার যেরকম তুমি কমন নিতে পেরেছিলে কেস 3 তে, সেরকম কেস 4 এ কিন্তু তুমি u1 u2 কে কিন্তু কমন নিয়ে sin স্কয়ার প্লাস cos স্কয়ার কে তুমি 1 করতে পারবে না। ঠিক আছে, sin স্কয়ার cos স্কয়ার কে কিন্তু তুমি 1 করতে পারবে না। তো সেই জন্য এই ই নেট সেখান থেকে কিন্তু আমি u1 স্কয়ার u2 স্কয়ার কে কিন্তু আমরা কমন নিতে পারছি না। যেহেতু কমন নিতে পারছি না, যার জন্য এখানে sin স্কয়ার cos স্কয়ার হচ্ছে, ঠিকই sin স্কয়ার ওমেগা টি মাইনাস kx হচ্ছে, আর এটা হচ্ছে cos স্কয়ার ওমেগা টি মাইনাস kx হচ্ছে, কিন্তু ওগুলোকে আমরা ডিসলভ করতে পারছি না। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত না তুমি sin স্কয়ার ওমেগা টি মাইনাস kx আর cos স্কয়ার ওমেগা টি মাইনাস kx কে তুমি অ্যাড করতে পারছো, ততক্ষণ তো তুমি ওদেরকে 1 করতে পারছো না, তাহলে ওগুলো থেকে যাচ্ছে। তাহলে রুটের মধ্যে টি টি এর একটা ফাংশন থেকে যাচ্ছে, রুটের মধ্যে x এর একটা ফাংশন থেকে যাচ্ছে, সেগুলোকে আমরা আগের বারের মতো কিছুতেই আমরা ডিসলভ করতে পারলাম না। তার মানে ই নেট যেটা, এই ই নেট কিন্তু তাহলে যেটা দাঁড়াচ্ছে, এটা তাহলে x আর t এর একটা ফাংশন। ঠিক আছে, পজিশন আর টাইমের ফাংশন ফর্মে থাকে। তার মানে পজিশন আর টাইমের চেঞ্জের সাথে ই নেট মানে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের যে ম্যাগনিটিউডটা, সেটাও কিন্তু তাহলে চেঞ্জ হবে। এবার যদি তুমি tan থিটাতে আসো, tan থিটাতে যদি তুমি আসো, তাহলে u1 আর u2 কে তুমি ক্যান্সেল আউট করতে পারছো না, sin আর নিচটা cos হয়ে যাচ্ছে, মানে tan হচ্ছে। ঠিক আছে, তো এই তার মানে tan থিটার মধ্যেও তুমি কিন্তু এখানে রাইট সাইডে কিন্তু তাহলে তোমার ওমেগা টি মাইনাস kx থেকে যাচ্ছে, এমনি তো মানে এই কেস 3 এর মধ্যেও ছিল। তাহলে tan থিটাও কিন্তু তোমার পজিশন আর টাইমের কিন্তু ফাংশন। তাহলে tan থিটা যদি পজিশন আর টাইমের ফাংশন হয়, তাহলে অবভিয়াসলি থিটাও তাহলে পজিশন আর টাইমের ফাংশন। তাহলে কি দেখছি, ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের যে ম্যাগনিটিউড, ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের ম্যাগনিটিউডের চেঞ্জ হচ্ছে। The magnitude of the electric field vector is changing with the change in position as well as with the change in time. ঠিক আছে, on the other hand, the angle or the direction of the electric field vector is also changing with the change in position and with the change in time. তাহলে ম্যাগনিটিউডেরও চেঞ্জ হচ্ছে, আবার ডাইরেকশনেরও চেঞ্জ হচ্ছে। তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে, তাহলে আগেরবার যেরকম আমি পুরোপুরি একটা সার্কেল পেয়েছিলাম, আগেরবার যেরকম পুরোপুরি একটা সার্কেল পেয়েছিলাম, এরকম একটা সার্কেল মতো পেয়েছিলাম, আগেরবার আমরা এরকম একটা সার্কেল মতো পেয়েছিলাম, যেখানে এইটা ছিল হচ্ছে ই নেট, রেডিয়াসটাই ছিল ই নেট, কিন্তু এবার আমরা পুরোপুরি সার্কেল পাচ্ছি না। কেন? তখন ই নেটের যে লেন্থ, সেই লেন্থের হচ্ছে আবার চেঞ্জ হচ্ছে। তাহলে এবার আমরা পাচ্ছি এরকম একটা জিনিস।
ঠিক আছে, আমি ই নেটটাকে রেড কালি দিয়ে আমি ড্র করছি। বোঝা গেল? আগেরবার যেরকম এই ই নেটের ম্যাগনিটিউডটা হচ্ছে কনস্ট্যান্ট ছিল, ডাইরেকশনটা শুধু ভ্যারি করছিল। এটা কেস 3 তে আমরা এরকম জিনিস দেখেছি, কেস 3 তে। কিন্তু কেস 4 এ আমরা দেখলাম যে শুধুমাত্র যে ডাইরেকশন ভ্যারি করছে তা না, ঠিক আছে, ডাইরেকশনের যে শুধুমাত্র চেঞ্জ হচ্ছে সেরকম ব্যাপার না, মানে অ্যাঙ্গেলের যে শুধু চেঞ্জ হচ্ছে সেরকম ব্যাপার না, তার সাথে সাথে ম্যাগনিটিউডেরও চেঞ্জ হচ্ছে। তাহলে তো আমরা সার্কেল পাবো না, তাহলে আমরা কি পাবো? আমরা ইলিপস পাবো। আগেরবার আমরা বলেছিলাম সার্কুলারলি পোলারাইজড, এবার তো তাহলে আমরা সার্কুলারলি পোলারাইজড বলতে পারবো না, তাহলে আমাদের কি বলতে হবে? ইলিপ্টিক্যালি পোলারাইজড। কি বলতে হবে? ইলিপ্টিক্যালি পোলারাইজড। ঠিক আছে, আগেরবার ছিল সার্কুলারলি পোলারাইজড কেস 3, এটা হচ্ছে ইলিপ্টিক্যালি পোলারাইজড। আর আবারও বলছি, পোলারাইজড মোটেও না, বাট নামটা একেবারে আনপোলারাইজড বললে তখন ওই ইলেকট্রিক ভেক্টরে তখন খারাপ লাগবে, তো সেই জন্য ওকে বলা হচ্ছে ঠিক আছে তুই পোলারাইজড, বাট তুই হচ্ছিস ইলেকট্রিক্যালি পোলারাইজড, এই হচ্ছে ব্যাপার। তো তাহলে ইলেকট্রিক্যালি পোলারাইজ কখন হবে? যদি দেখা যায় যে ফেজ ডিফারেন্সটা π/2 রেডিয়ান, আর এই ইউআই আর ইজেড যে কম্পোনেন্ট দুটো আছে তাদের যে অ্যামপ্লিটিউড মানে u1 আর u2 এই দুটো যদি ইকুয়াল না হয়, তাহলে সেক্ষেত্রে ই নেট যেটা সেটাও পজিশন আর টাইমের উপর ডিপেন্ড করছে, পজিশন আর টাইমের ফাংশন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে অ্যাঙ্গেল যেখান থেকে আমি ডাইরেকশনটাকে পাবো সেটাও কিন্তু পজিশন আর টাইমের সঙ্গে চেঞ্জ হচ্ছে। তো সেই জন্য আমরা পেলাম হচ্ছে ইলেকট্রিক্যালি পোলারাইজ। তাহলে কেস কোডটা সবাই বুঝেছে কিনা দেখো, আন্ডারস্টুড আর নট লেখো। আচ্ছা, আমি বোর্ড ওয়ার্কের ইমেজটাও পাঠিয়ে দিলাম হোয়াটসঅ্যাপের গ্রুপে। ঠিক আছে, তাহলে পরে হচ্ছে এই হচ্ছে ব্যাপার। তো এরকম ভাবে তাহলে অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে, ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করে এইভাবে পোলারাইজ লাইট আনপোলারাইজ লাইটকে এইভাবে পাওয়া যায়।
আচ্ছা, এবার কথা যেটা সেটা হচ্ছে, এবার আমরা নেক্সট একটা ফার্দার একটা ডিসকাশনে যাব, সেটা হচ্ছে মেলাস ল বা ল অফ মেলাস। মেলাস ল বা ল অফ মেলাস এই ব্যাপারটা ঠিক কিরকম জিনিস সেটা বোঝার জন্য আমাদের আগে একটা কনসেপ্ট নিতে হবে, যেটা হচ্ছে পোলারয়েড বলে একটা জিনিস পাওয়া যায়, একটা ক্রিস্টাল দিয়ে তৈরি হয়, ঠিক আছে। সে পোলারয়েড এর কনসেপ্টটাকে আমাদেরকে বুঝতে হবে। পোলারয়েড হচ্ছে এমন এক ধরনের ক্রিস্টাল, যে ক্রিস্টালের কোনো একটা সার্টেন ডাইরেকশন, যে ক্রিস্টালের কোনো একটা সার্টেন ডাইরেকশনে একটা লং চেন হাইড্রোকার্বন থাকবে। সে লং চেন হাইড্রোকার্বনের কি ফাংশন সেটা তো আমি পরে যাচ্ছি, কেন লং চেন হাইড্রোকার্বন নেওয়া হয়েছে সেই 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 ব্যাপারটা আমি পরে বোঝাচ্ছি, কিন্তু থাকবে আর। সে পোলারয়েডকে ইউজ করে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আনপোলারাইজড লাইট যদি কোনো জায়গা দিয়ে পাস করে, সেই আনপোলারাইজড লাইটের পাথের উপর যদি আমি পোলারাইজার মানে পোলারয়েডকে যদি আমি রাখি, তাহলে ও আনপোলারাইজড লাইটকে পোলারাইজড করতে পারে। তখন সেই পোলারয়েডকে আমরা বলছি পোলারাইজার, ঠিক আছে। একটা গোল গোল দেখতে, যেরকম লেন্সকে যেরকম দেখতে হয় সেরকম লেন্সের মতো, ওই রকম মানে তুমি এমনি নর্মালি তোমার দেখলে মনে হবে যেন লেন্সের মতো, কিন্তু ওটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার পোলারাইজার, যেটা পোলারয়েড দিয়ে তৈরি করা হয়েছে। তো এবার কথা যেটা যে সেটা হচ্ছে মেলাস ল আগে আমরা যদি প্রুফ করি, তাহলে সেখানে আমাদের দুটো জিনিসের কনসেপ্ট খুব দরকার। একটা হচ্ছে পোলারাইজার আর একটা হচ্ছে অ্যানালাইজার। এবার পোলারাইজার আর অ্যানালাইজারের মধ্যে কোনো রকমের কোনো পার্থক্য নেই, জাস্ট ওরিয়েন্টেশনের পার্থক্যটা আছে। এটা কিন্তু খুব ভালো করে বুঝবে, অনেকে কিন্তু খুব গুলিয়ে যায়, ভাবে যে পোলারাইজার অ্যানালাইজার আলাদা জিনিস, মোটেও আলাদা জিনিস না। এদের ওরিয়েন্টেশনের শুধুমাত্র মানে তুমি কিভাবে প্লেস করছো তার উপর এর নামের পার্থক্যটা তৈরি হয়। তো এখন কথা যেটা সেটা হচ্ছে, সাপোজ ধরো আমি পোলারয়েডকে ইউজ করে একটা পোলারাইজার আমি বানালাম। সে পোলারাইজারকে দেখতে কিরকম হবে, এরকম হবে পোলারাইজারকে দেখতে। এই যে ডট 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 যে লাইনটা দেখছো, এখানে আমি কি লিখেছি, HC চেন মানে হাইড্রোকার্বন চেন, লং চেন হাইড্রোকার্বন। তো এই হাইড্রোকার্বন যে চেনটা আছে এর সঙ্গে একটা ইমাজিনারি একটা পারপেন্ডিকুলার অ্যাক্সিস নেওয়া হয়। এই অ্যাক্সিসটার নাম হচ্ছে ট্রান্সমিশন অ্যাক্সিস। আমি শর্টে T.A লিখলাম, ট্রান্সমিশন অ্যাক্সিস, ঠিক আছে। হাইড্রোকার্বন চেনের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে একটা অ্যাক্সিস কি ইমাজিন করা হয়, তো সেটা হচ্ছে ট্রান্সমিশন অ্যাক্সিস। হাইড্রোকার্বন চেন যদি ভার্টিক্যাল থাকে, ট্রান্সমিশন অ্যাক্সিস হরিজন্টাল, ট্রান্সমিশন আর হাইড্রোকার্বন চেন যদি হরিজন্টাল থাকে, তাহলে ট্রান্সমিশন অ্যাক্সিস হচ্ছে ভার্টিক্যাল। মানে ও যেরকম থাকবে ওর সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশন একটা অ্যাক্সিস ইমাজিন করা হয়। তবে পোলারয়েডের গায়ে তো ওরকম অ্যাক্সিস ড্র করা থাকবে না, তোমাকে ইমাজিন করে নিতে হবে। এবার মেন ফাংশনটা কি, সেটা হচ্ছে ধরো এবার
একটা লাইট এর মধ্যে দিয়ে পাস করছে, এই পোলারাইজারের মধ্যে দিয়ে লাইটটাকে আমি পাস করাচ্ছি। পোলারাইজারের মধ্যে দিয়ে লাইটটাকে পাস করানোর সময় তার ধরো যে লাইটটাকে আমি পাস করাচ্ছি, লাইটটা ধরো আনপোলারাইজ লাইট, খুব ভালো করে মন দিয়ে শোনো, হ্যাঁ। সে লাইটটা সাপোজ ধরো আনপোলারাইজ লাইট, অর্থাৎ ওর যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, সেই ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের ভাইব্রেশনের দুটো ধরো ডিফারেন্ট ডাইরেকশন আছে। এইভাবেই ধরো, তারপরে আমি পরের আরো ফার্দার ক্লাসিফিকেশনে যাব। সাপোজ ধরো দুটো ওর ইলেকট্রিক ফিল্ড ভেক্টরে দুটো রকমের ডাইরেকশনে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আছে, টাইমের সঙ্গে সঙ্গে ও ডাইরেকশনে যে চেঞ্জ হচ্ছে সেখানে দু রকম ডাইরেকশনে ধরো সাপোজও আছে, দুটো দিকেও ভাইব্রেট করছে, একটা ভার্টিক্যালি দিকে ভাইব্রেট করছে আর একটা হরাইজন্টালি দিকে ভাইব্রেট করছে। ভার্টিক্যাল ডাইরেকশনে ভাইব্রেশন আছে আর হরাইজন্টাল ডাইরেকশনে ভাইব্রেশন আছে, মানে ভাইব্রেশন বলতে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের ডাইরেকশন, ঠিক আছে। তখন ভাইব্রেট করছে, ভাইব্রেট করলে তবেই তো ওয়েভ নেচারটা ফর্ম করবে। আমি একটু আগেই দেখলে যে আমরা ওই প্রোগ্রেসিভ ওয়েভকে ধরেই কাজ করেছি, তাহলে ওই যে ভাইব্রেশন যেটা, তার ধরো দুর দিকে ভাইব্রেশন আছে, একটা হরাইজন্টাল ভাইব্রেশনও আছে, আবার একটা ভার্টিক্যাল ভাইব্রেশনও আছে। এবার এই হরাইজন্টাল যে ভাইব্রেশনটা, মানে ইলেকট্রিক ফিল্ডের যে কম্পোনেন্টগুলো হরাইজন্টাল ডাইরেকশনে আছে, সেই কম্পোনেন্টগুলো ইলেকট্রিক ফিল্ডের সেই কম্পোনেন্টগুলো, কোন কম্পোনেন্টগুলো? হরাইজন্টাল কম্পোনেন্টগুলো এই হাইড্রোকার্বন চেনের যে হাইড্রোকার্বন যে বন্ডগুলো আছে, ঠিক আছে, সেগুলোকে ভাইব্রেট করাতে শুরু করবে। আমি এখান থেকে লাইট পাস করাচ্ছি, লাইটটা যখন এর মধ্যে দিয়ে যাবে তখন হচ্ছে এই হাইড্রোকার্বন চেনটা যে ডাইরেকশনে আছে, মানে যেখানে হাইড্রোকার্বন গুলো আছে পরপর হরিজন্টাল ডাইরেকশনে, এই হাইড্রোকার্বন চেনকে হচ্ছে ওই ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ভাইব্রেট করাবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর হচ্ছে হাইড্রোকার্বন চেনকে ভাইব্রেট করাবে, মানে তার মানে হরিজন্টাল ডাইরেকশনের যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর সে হাইড্রোকার্বন চেনকে ভাইব্রেট করাচ্ছে, মানে তার মানে হরিজন্টাল ডাইরেকশন ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের এনার্জি লস হয়ে যাচ্ছে। হরিজন্টাল ডাইরেকশনের ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের এনার্জি লস হয়ে যাচ্ছে, ডিসিপেটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ডের যে এনার্জি, ইলেকট্রোস্ট্যাটিক যে এনার্জি, সেটা ডিসিপেটেড হয়ে যাচ্ছে। তাহলে শুধুমাত্র কোন ডাইরেকশনে তাহলে ইলেকট্রিক ফিল্ড তাহলে ফাইনালি যখন লাইট যখন এটার মধ্যে দিয়ে যখন পাস করবে, ঠিক আছে, সাপোজ ধরো লাইট এইভাবে যাচ্ছে, গিয়ে যখন ওপাশে যখন লাইটটা যখন যাবে, যখন পাস করবে, তাহলে হরাইজন্টাল ডাইরেকশন ইলেকট্রিক ফিল্ডটা থাকলো না, তাহলে শুধুমাত্র থাকলো ভার্টিক্যাল ডাইরেকশনে ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। যখন লাইটটা এই পোলারাইজারের মধ্যে দিয়ে পাস করে ওই দিকে যখন যাবে, ট্রান্সমিট যখন করবে, তখন ওই ট্রান্সমিটের যে রে, ঠিক আছে, ট্রান্সমিটের যে বিম, সেই ট্রান্সমিটেড বিমের মধ্যে তাহলে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের হরাইজন্টাল কম্পোনেন্ট থাকছে না। কেন? তার কারণ হচ্ছে ইট হ্যাজ বিন ইউজড ফর দ্য ভাইব্রেশন অফ দ্য লং চেন হাইড্রোকার্বন। As it has been used, so the energy of the electric field has been dissipated completely. তো তাহলে পরে শুধুমাত্র লাইট যখন পাস করবে তাহলে তার ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের ভার্টিক্যাল কম্পোনেন্টটা থাকবে, হরিজন্টাল কম্পোনেন্টটা থাকলো না, ভার্টিক্যাল কম্পোনেন্টটা থাকছে। তাহলে যদি দুদিকেই যদি ডাইরেকশন, দুদিকেই যদি ভাইব্রেশনটা থাকতো, এইদিকে আর এইদিকে দুদিকেই যদি ভাইব্রেশনটা থাকতো, তাহলে লাইট পাস করার পরে এই যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা এটা অফ হয়ে যেত, শুধুমাত্র আমি এই ট্রান্সমিশন অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল যে কম্পোনেন্টটা সেইটাকেই আমি পেতাম, ঠিক আছে। ট্রান্সমিশন অ্যাক্সিস ওই জন্যই নাম করা হয়েছে যে হাইড্রোকার্বন চেনের সঙ্গে প্যারালাল যেটা, সেটা তো অ্যাবজর্বড হয়ে যাচ্ছে। কে অ্যাবজর্ব করছে? হাইড্রোকার্বন চেন অ্যাবজর্ব করে নিচ্ছে, ঠিক আছে। তো তাহলে রিমেইনিং যেটা থাকলো সেটা হচ্ছে ভার্টিক্যালটা থাকলো, ভার্টিক্যাল ডাইরেকশনে থাকলো। ভার্টিক্যাল বলতে ট্রান্সমিশন অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল কম্পোনেন্ট। তাহলে যে লাইটটা ট্রান্সমিটেড হচ্ছে সেই লাইটের মধ্যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরে শুধুমাত্র ভার্টিক্যাল কম্পোনেন্টটা থাকছে। তাহলে ডাইরেকশনালিটি তখন একদিকে চলে আসছে, হরাইজন্টালটা অফ হয়ে গেল,
শুধু থাকছে ভার্টিক্যাল। তার মানে যে লাইটটা ওর মধ্যে ইনসিডেন্ট করেছিল সেটা ছিল আনপোলারাইজড। কেন আনপোলারাইজড? তার কারণ ওর ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের দুটো কম্পোনেন্ট ছিল, একটা ছিল হরাইজন্টাল, একটা ছিল ভার্টিক্যাল। তার মধ্যে হরাইজন্টাল কম্পোনেন্টটাকে হাইড্রোকার্বন চেন অ্যাবজর্ব করে নিয়েছে, যেটা ফাইনালি আমি পাবো সেটা শুধু আমি ভার্টিক্যালটা পাবো। তার ভার্টিক্যালটাকে অ্যাবজর্ব করার মতো হাইড্রোকার্বন চেন এখানে ছিল না। আর এইভাবেই পোলারাইজার তৈরি করা হয়, যে একটা সার্টেন একটা ডাইরেকশনে হাইড্রোকার্বন চেনকে রাখা হয়। তাহলে বুঝতে পেরেছো যে পোলারাইজারের মধ্যে দিয়ে লাইট পাস করলে কিভাবে আনপোলারাইজড লাইট পোলারাইজড হচ্ছে। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ কি না, ইয়েস অর নো? আন্ডারস্টুড ফুল লিখতে হবে না, ইয়েস অর নো লেখো। তারপরে আমি অ্যানালাইজারের পার্টটাকে অ্যানালাইজ করব। ঠিক আছে, আচ্ছা এবার কথা হচ্ছে অ্যানালাইজার কি করছে। অ্যানালাইজার হচ্ছে, ধরো এবার পোলারাইজার দিয়ে ধরো কোন একটা লাইট ধরো পাস করেছে, পোলারাইজারকে দেখে বুঝতেই পারছো এরকম গোল মতো দেখতে, ঠিক আছে। এবার সে পোলারাইজারের পরে রাখা হয় অ্যানালাইজারকে। সাপোজ ধরো এটা একটা পোলারাইজার, ঠিক আছে, এই পোলারাইজারের পরে এরকম ভাবে রাখা হচ্ছে অ্যানালাইজারকে, একই লাইনের উপর রাখা হয়। এবার সেই অ্যানালাইজারের মধ্যেও ওই রকম হাইড্রোকার্বন চেন থাকবে। কেন? তখন পোলারাইজারও যে, আরেকবার রিপিট করছি, পোলারাইজারও যে অ্যানালাইজারও তাই, ঠিক আছে, পোলারাইজারও যা অ্যানালাইজারও তাই। আগে যাকে রাখছি ওর নাম পোলারাইজার, যে লাইটকে পোলারাইজ করবে। আর অ্যানালাইজার হচ্ছে অ্যানালাইসিস করে দেখবে যে ওটা আদৌ কতটা পোলারাইজড হয়েছে। তো কিভাবে অ্যানালাইসিস করে দেখবে? তাহলে পরে যে লাইটটাকে আমি পেলাম সেই লাইটটার ইলেকট্রিক ফিল্ড ভেক্টরে শুধুমাত্র হচ্ছে ভার্টিক্যাল ভাইব্রেশনটা থাকছে, ভার্টিক্যাল কম্পোনেন্টটা থাকছে, হরাইজন্টাল কম্পোনেন্টটা তাহলে অফ হয়ে যাচ্ছে ডিউ টু অ্যাবজর্পশন বাই দ্য হাইড্রোকার্বন চেন। তাহলে এবার যখন আমি ফাইনালি এবার যে লাইটটাকে যেটাকে আমি পাচ্ছি সেটাকে যদি এবার আমি অ্যানালাইজার দিয়ে পাস করালাম, ঠিক আছে, খুব ভালো করে দেখি তো আমার এই কোয়েশ্চেনের আনসার দিতে পারো কিরকম। ধরো আমি এইখানে একটা পোলারাইজারকে রেখেছি, পি দিয়ে লিখলাম, এটা হচ্ছে পোলারাইজার। যে পোলারাইজারের ট্রান্সমিশন অ্যাক্সিস হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে ট্রান্সমিশন অ্যাক্সিস, ঠিক আছে। এবার লাইট এইভাবে পাস করছে, এবার ধরো আমি এই পথেই একটা অ্যানালাইজারকে রাখবো, এই পাথেই ধরো আমি একটা অ্যানালাইজারকে রাখলাম, যে অ্যানালাইজারে ট্রান্সমিশন অ্যাক্সিসটা হচ্ছে হরাইজন্টাল, অ্যানালাইজারটার ট্রান্সমিশন অ্যাক্সিস হচ্ছে হরাইজন্টাল। অ্যানালাইজারকে আমি ক্যাপিটাল এ অ্যালফাবেট দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। এবার আমাকে বলো ফাইনালি যে লাইটটা আমি পাবো, বুঝতে পেরেছো কিভাবে রাখা হয়েছে?
একটা পোলারাইজার রয়েছে, ঠিক আছে, তারপরে একটা লাইট এইভাবে যাচ্ছে, পোলারাইজারকে রেখেছি আমি ফার্স্টে, এইটা হচ্ছে তার ট্রান্সমিশন অ্যাক্সিস, তারপর হচ্ছে আমি ওই পাথেই একটা অ্যানালাইজারকে রেখেছি যার ট্রান্সমিশন অ্যাক্সিস হচ্ছে হরাইজন্টাল। তাহলে ফাইনালি যে লাইটটা ট্রান্সমিটেড হচ্ছে, মানে ফার্স্টে পোলারাইজারের মধ্যে দিয়ে যাচ্ছে, তারপর অ্যানালাইজারের মধ্যে দিয়ে যাচ্ছে, তারপর আমি ফাইনালি যে লাইটটাকে আমি পাচ্ছি, সেই যে লাইটটা, ঠিক আছে, সেই লাইটটার ইলেকট্রিক ফিল্ড ভেক্টর থাকবে কি থাকবে না, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর থাকবে কি থাকবে না, ইয়েস অর নো, থাকবে কি থাকবে না? আর ট্রান্সমিশন অ্যাক্সিসের সঙ্গে কিন্তু হাইড্রোকার্বন চেন পারপেন্ডিকুলার। আমি পোলারাইজার যেটা নিয়েছিলাম সেখানে হাইড্রোকার্বন চেন হরাইজন্টাল ছিল, ট্রান্সমিশন অ্যাক্সিস হচ্ছে ভার্টিক্যাল ছিল, আর অ্যানালাইজার যেটা আমি নিচ্ছি, অ্যানালাইজারের ট্রান্সমিশন অ্যাক্সিস হচ্ছে হরাইজন্টাল। তার মানে অ্যানালাইজারের কিন্তু হাইড্রোকার্বন চেন ভার্টিক্যাল, অ্যানালাইজারের কিন্তু হাইড্রোকার্বন চেন ভার্টিক্যাল। এবার আমাকে বলো ফাইনালি যে লাইটটা আমি পাচ্ছি সেই লাইটের ইলেকট্রিক ফিল্ড ভেক্টর থাকবে কি থাকবে না? ইজ দেয়ার এনি এক্সিস্টেন্স অফ দ্য ইলেকট্রিক ফিল্ড ভেক্টর in the final transmitted light emerging out of the analyzer, yes or no? হ্যাঁ, ঠিক বলেছ। তার কারণ যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের একটা ভার্টিক্যাল ভাইব্রেশনও ছিল, হরাইজন্টাল ভাইব্রেশনও ছিল। প্রথমে পোলারাইজার দিয়ে পাস করলো, পোলারাইজারের যে হাইড্রোকার্বন চেন, পোলারাইজারের যে হাইড্রোকার্বন চেন সেটা ছিল হচ্ছে হরাইজন্টাল। তাহলে পোলারাইজার দিয়ে পাস করার পরে তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দ্য ইলেকট্রিক ফিল্ড সেটা তাহলে অফ হয়ে গেল। তারপরে রইল অ্যানালাইজার, অ্যানালাইজারের হচ্ছে ট্রান্সমিশন অ্যাক্সিস হচ্ছে হরাইজন্টাল, অ্যানালাইজারের ট্রান্সমিশন অ্যাক্সিস হরাইজন্টাল, তাহলে হাইড্রোকার্বন চেন হচ্ছে ভার্টিক্যাল। তাহলে অ্যানালাইজারের যেটা রয়েছে, অ্যানালাইজার দিয়ে যখন পাস করবে, অ্যানালাইজারের হচ্ছে হাইড্রোকার্বন চেন হচ্ছে ভার্টিক্যাল। তাহলে ওই অ্যানালাইজারের যে হাইড্রোকার্বন চেন, সেই হাইড্রোকার্বন চেনকে যখন হাইড্রোকার্বন চেন ভার্টিক্যাল যে ইলেকট্রিক ফিল্ড যেটা পোলারাইজার দিয়ে পাস করার পরে যেটা ছিল সেটাকেও তাহলে অ্যাবজর্ব করে নেবে। তাহলে ফাইনালি আমি এখান থেকে কোন রকম মানে ফাইনালি ইলেকট্রিক ফিল্ড ভেক্টর তাহলে জিরো হয়ে যাচ্ছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড তাহলে জিরো হয়ে যাচ্ছে। এবার আমাকে বলো, আর একটা কোশ্চেন আমি জিজ্ঞাসা করি, দেখি কেমন আনসার দিতে পারো। এবার আমাকে বলো যে লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রিক ফিল্ড যদি অফ হয়ে যায়, দেখো অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ডের চেঞ্জ হলে তবে ম্যাগনেটিক ফিল্ড ইনডিউস হবে, ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ হলে ইলেকট্রিক ফিল্ড আবার জেনারেট করবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি অফ হয়ে যায়, ইলেকট্রিক ফিল্ডের যদি চেঞ্জের আর কোনো ব্যাপারই না থাকে, ইলেকট্রিক ফিল্ড অফ হয়ে গেল, তাহলে কি আমি ফাইনালি কোনো লাইট পাবো? তাহলে এরকম সিচুয়েশনে পোলারাইজার আর অ্যানালাইজার তাদের ট্রান্সমিশন অ্যাক্সিসকে যদি আমি পারপেন্ডিকুলার ডাইরেকশনে যদি আমি প্লেস করি, তার মধ্যে দিয়ে যদি আমি লাইটকে পাস করাই, ঠিক আছে, মানে সাকসেসিভলি পোলারাইজার আর অ্যানালাইজার দিয়ে লাইট পাস করলো, ফাইনালি কি আমি তাহলে কোনো লাইট পাবো যদি ওদের ট্রান্সমিশন অ্যাক্সিস যেরকম আমি এখানে রেখেছি পারপেন্ডিকুলার যদি হয়? উইল উই গেট এনি লাইট ফাইনালি? কোনো লাইট পাবো? হ্যাঁ, তো ইলেকট্রিক ফিল্ডই থাকছে না, তো তাহলে আমি কোনো লাইট পাবো না। ভেরি গুড।
ভেরি গুড। আচ্ছা, এবার এই মেলাস লটাকে আমি একটু বুঝিয়ে দিই। মেলাস ল কিন্তু এক্সামে আসে। সাপোজ এটা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, একটা ডাইরেকশনেই আছে আমি ধরে নিলাম, ঠিক আছে। ওকে দুটো কম্পোনেন্টের ব্রেক করছি, একটা হচ্ছে ই cos থিটা আর একটা হচ্ছে ই sin থিটা। এবার এই যে ইলেকট্রিক ফিল্ডের যে ডাইরেকশনটা, এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি এই যে ডাইরেকশনটা যেটা আছে এটা হচ্ছে পোলারাইজার, যেটাকে আমি রাখছি সেই পোলারাইজারের প্লেনের ডাইরেকশনে আছে। আর এই ই cos থিটা যে কম্পোনেন্টটা সেটা অ্যানালাইজারের প্লেনের ডাইরেকশনে আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফাইনালি আমি যে ইলেকট্রিক ফিল্ডের যে ইন্টেন্সিটিটাকে যেটাকে পাবো সেটা তাহলে ই cos থিটার পার্টে আমি পাবো, ঠিক আছে। ই cos থিটার পার্টে পাবো বলতে এখানে সাপোজ ধরো এই যে ই যেটা আছে ইলেকট্রিক ফিল্ড ই, ঠিক আছে, এই ই এটা হচ্ছে ধরো অ্যামপ্লিটিউড, তাহলে আমি ফাইনাল যে ইন্টেন্সিটি যেটা আমি পাবো, ফাইনাল ইন্টেন্সিটি সেটা তাহলে প্রপোর্শনাল টু ই cos থিটা। ফাইনাল ইন্টেন্সিটি যেটা আমি পাবো সেটা হচ্ছে প্রপোর্শনাল টু ই cos থিটা হোল স্কয়ার। তখন এই যে ই cos থিটা এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, এবার ইন্টেন্সিটি হচ্ছে অ্যামপ্লিটিউডের স্কয়ারের সঙ্গে প্রপোর্শনাল হয়, তাহলে আমি ই cos থিটা হোল স্কয়ার পাবো। বা ধরো আমি এটাকে এরকমও নিতে পারি, সাপোজ ধরো এই যে ইলেকট্রিক ফিল্ড ই যেটা আছে এটাকে ধরো আমরা নিচ্ছি ধরো সাপোজ ই নট, যদি ই নট ধরে করি তো তাহলে ই নট cos থিটা হোল স্কয়ার এরকম হতে পারে। তাহলে ফাইনাল যে ইন্টেন্সিটি আই তাহলে প্রপোর্শনাল টু ই স্কয়ার cos স্কয়ার থিটা, ঠিক আছে, ই স্কয়ার cos স্কয়ার থিটা। এবার ধরো এই যে ই স্কয়ার এই ই নট স্কয়ার যেটা আছে, এবার আমি প্রপোর্শনাল সাইনটাকে যদি তুলে দিই তাহলে এখানে আমাকে একটা কনস্ট্যান্ট আনতে হবে, তাহলে কে ই নট স্কয়ার তারপর cos স্কয়ার থিটা। এই কে ই নট স্কয়ার যেটা সেটা হচ্ছে ইনসিডেন্ট যে লাইট সেটার ইন্টেন্সিটি, তাহলে I is equal to I naught cos স্কয়ার থিটা, ঠিক আছে। এবার এটাকে অনেক জায়গাতে আবার স্মল a মানে ডাইরেক্ট অ্যামপ্লিটিউডটা আমি যেরকম এখানে ইলেকট্রিক ফিল্ডের জন্য হচ্ছে ই নট ইউজ করেছি, সেরকম অ্যামপ্লিটিউড a দিয়েও অনেক সময় ইউজ করা যেতেই পারে। তো ইন জেনারেল বইতে দেখবে এ দিয়েই ওরা ইউজ করে, তো এ দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে কে ইন্টু ই নট স্কোয়ার, এখানে ই নটটাকে আমরা স্পেসিফাই করছি ইনসিডেন্টের জন্য, মানে ইনিশিয়াল বা বিগিনিং এরকম একটা বোঝানোর জন্য, বুঝতে পেরেছো? তো তাহলে এখানে আই ইজ ইকুয়াল টু আই নট কস স্কোয়ার থিটা, এটা তাহলে ফাইনাল যে আমি লাইটটা পাচ্ছি তার ইন্টেন্সিটি, ঠিক আছে। মানে ইলেকট্রিক ফিল্ডের উপর ডিপেন্ড করেই আমরা এখানে ক্যালকুলেশনটা করলাম।
যদি মনে হয় তুমি এখানে নর্মাল স্মল এ অ্যাম্পলিটিউডকে ইউজ করেও করতে পারো, অ্যাপ্রোচটা একই। আমি তোমাদেরকে যেটা পাঠিয়েছিলাম সেখানে স্মল এ ইউজ করে করা হয়েছে। আমি তো একবার দেখে নিচ্ছি। হ্যাঁ, ওখানে স্মল এ ইউজ করে করেছে, ক্যালকুলেশন সেম, অসুবিধার কিছু নেই। তো স্মল এ ইউজ করেও করতে পারো। এখানে ইলেকট্রিক ফিল্ডকে নিয়ে আমরা করেছি বলে যার জন্য আমি এখানে ই নট নিয়ে করলাম। তো এবার এই যে I is equal to I naught cos square theta, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ম্যালাস ল। আমরা এই যে ল অফ ম্যালাস যার কথা বলছিলাম সেটাই হচ্ছে এইটা, I is equal to I naught cos square theta। এখান থেকে নিউমেরিক্যাল আসে, প্রুফটা করতে দেয়, ঠিক আছে। ঠিক দেখবে যেরকম ভাবে আমি তোমাদেরকে ইমেজটা পাঠিয়েছিলাম, ওখানে যেরকম ভাবে পয়েন্ট বাই পয়েন্ট লেখা আছে, আমি জাস্ট এখানে কনসেপ্টটাকে বোঝালাম। যেভাবে পয়েন্ট বাই পয়েন্ট লেখা আছে ওরকম ভাবেই করবে। ওটা অ্যাম্পলিটিউড ধরে করেছে, আবার এক্সামিনারদের অনেক ব্যাপার থাকে, তারা আবার একটু বইয়ের মতো লেখা বেশি পছন্দ করে, তো সেখানে অ্যাম্পলিটিউড ধরেও তুমি এখানে স্মল এ অ্যাম্পলিটিউড ধরেও করতে পারো, ঠিক আছে। আরো অনেক বেশি স্পেসিফাইড হবে না, তোমাকে এখানে ইনটটা অ্যাম্পলিটিউড আলাদা করে আবার মেনশন করতে হবে। এটা গেল হচ্ছে ল অফ ম্যালাস। এবার কথা হচ্ছে যে দেখো থিটাটাকে আমরা এখানে নিয়েছি কেন, তার কারণ সবসময় যে তোমার পোলারাইজার আর অ্যানালাইজারের ট্রান্সমিশন অ্যাক্সিস যে পারপেন্ডিকুলার হবে এমন তো কোনো ব্যাপার নেই, অন্য যে কোনো রকম অ্যাঙ্গেলেই থাকতে পারে, ঠিক আছে। যে কোনো রকম একটা অ্যাঙ্গেলেই থাকতে পারে, তো যে কোনো রকম অ্যাঙ্গেলে থাকতে পারে এটা মনে করে নিয়ে আমরা ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেলটাকে থিটা ধরেছি। এবার দেখো একটা মজার জিনিস, এইখানে ট্রান্সমিশন অ্যাক্সিস, পোলারাইজারের ট্রান্সমিশন অ্যাক্সিস আর অ্যানালাইজারের ট্রান্সমিশন অ্যাক্সিসের মধ্যে ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল কত ছিল, 90 ডিগ্রি। তখন পোলারাইজারের ট্রান্সমিশন অ্যাক্সিস ছিল ভার্টিক্যাল আর অ্যানালাইজারের ট্রান্সমিশন অ্যাক্সিস ছিল হরাইজন্টাল, তাহলে ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল কত ছিল, 90 ডিগ্রি। তুমি এবার থিটার জায়গাতে 90 ডিগ্রি পুট করো, cos 90 মানে কত, 0, তাহলে ক্যাপিটাল I মানে ফাইনাল যে ইন্টেন্সিটি সেটা তাহলে 0 পাচ্ছ। তাহলে তুমি ফাইনালি কোনো লাইটই পাচ্ছ না, ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি 0 হয়ে যাচ্ছে, মানে তার মানে তুমি যেটা বললাম তখন ইলেকট্রিক ফিল্ড অফ করে দিচ্ছ, মানে লাইট মানে তো অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে। লাইট মানে হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রিক ওয়েভও দরকার, ম্যাগনেটিক ওয়েভও দরকার। তো ইলেকট্রিক ফিল্ডকে অফ করে দিচ্ছ মানে তার মানে তুমি কোনো রকম লাইট কিছু পাবে না, এই হচ্ছে ঘটনা। এবার কথা যেটাতে সেটা হচ্ছে ধরো এবার আমরা এমন একটা কেস এইভাবে ধরো মনে করছি যে সাপোজ ধরো আমরা পোলারাইজার আর পোলারাইজারের পরে অ্যানালাইজারকে আমরা রাখছি না, ঠিক আছে। কারণ অ্যানালাইজারের যে ফাংশনটা, ধরো কোনো একটা পোলারাইজার দিয়ে লাইট পাস করছে, এবার সেটা পুরোপুরি পোলারাইজ হয়েছে কিনা সেটা দেখার জন্য অ্যানালাইজারকে কি করা হয়, অ্যানালাইজারকে ঘোরানো হয়। অ্যানালাইজার ঘোরানো মানে ওর হাইড্রোকার্বন চেনের যে প্লেনটা মানে লাইনটা সেটাও আস্তে আস্তে ঘুরছে, কারণ তার যে করেসপন্ডিং যে ট্রান্সমিশন অ্যাক্সিস সেটাও আস্তে আস্তে ঘুরছে। এই পোলারয়েড ইউজ করে তোমার অর্গানিক যে কম্পাউন্ডগুলো যেগুলো আছে সেখানে তার মধ্যে কোনগুলো ডেক্সট্রোরোটেটারি, কোনগুলো লিভোরোটেটারি, ঠিক আছে, সেগুলোকেও আবার টেস্ট করা যায়। তার এক্সপেরিমেন্টটা তোমরা পরবর্তীকালে যখন হায়ার এডুকেশনে যখন যাবে সেখানে আছে, পোলারাইজারের মানে পোলারয়েডকে ইউজ করে ওই ডেক্সট্রো, লিভো, দেখবে সুগার সলিউশন দিয়ে তোমাদেরকে এক্সপেরিমেন্ট করতে হচ্ছে, বিভিন্ন অর্গানিক কম্পাউন্ড দিয়ে তোমাদেরকে করতে হচ্ছে, সলিউশন দিয়ে ইউজ করে করতে হচ্ছে, তো সেখানে সেইটার ইউজ তোমরা দেখতে পাবে। তো যাই হোক, তো যেটা বলছিলাম যে সেটা হচ্ছে এই অ্যানালাইজারকে ইউজ করা হচ্ছে কেন, যে পোলারাইজার কতটা এফিশিয়েন্টলি একটা আনপোলারাইজ লাইটকে পোলারাইজ করতে পেরেছে সেইটাকে চেক করার জন্য অ্যানালাইজারকে ইউজ করা হচ্ছে। অ্যানালাইজারকে এবার আমি ঘুরিয়ে ধরো যদি এমন হয় যে দেখা গেল যে আমি যেমন ধরো এই যে কেসটার কথা বলেছিলাম, এখানে কিন্তু পোলারাইজার কিন্তু যে আনপোলারাইজ লাইট যেটা ছিল তাকে কিন্তু পুরোপুরি কিন্তু পোলারাইজ করতে পেরেছিল। কি করে পোলারাইজ করতে পেরেছিল না, তার কারণ এই পোলারাইজার দিয়ে যে লাইটটা পাস করছিল সেই লাইটে ইলেকট্রিক ফিল্ডের শুধুমাত্র ভার্টিক্যাল ভাইব্রেশনটাই ছিল, হরাইজন্টাল ভাইব্রেশনকে পুরো অফ করে দিয়েছিল, অর্থাৎ পুরোপুরি পোলারাইজ করতে পেরেছিল।
সেটাকে চেক করার জন্য কে এলো, সেটাকে চেক করার জন্য আমরা ইউজ করলাম অ্যানালাইজার। অ্যানালাইজারকে আমরা কি করছি, অ্যানালাইজারকে আমরা ঘোরাচ্ছি, বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাচ্ছি, ঘোরাতে 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 যখন পারপেন্ডিকুলার করলাম তখন দেখলাম পুরোপুরি লাইটটা অফ হয়ে গেল। ঠিক আছে, মানে কোনো রকম এমার্জেন্ট লাইট আমরা পেলাম না, ফাইনাল ট্রান্সমিটেড লাইটের ইন্টেন্সিটি 0 হয়ে গেল। তার মানেই হচ্ছে পোলারাইজার, ঠিক আছে, তার মানেই হচ্ছে পোলারাইজার, তার মানে যে লাইটটা ইনসিডেন্ট হয়ে করেছিল তাকে ও কমপ্লিটলি পোলারাইজ করতে পেরেছিল। যদি না পারতো তাহলে পরে কিন্তু আমি এখান থেকে অল্প হলেও কিন্তু লাইট পেতাম। কিভাবে? সাপোজ ধরো এখানে আর একটা ডাইরেকশনেও ধরো এই হরাইজন্টাল আর ভার্টিক্যাল ছাড়াও সাপোজ ধরো এই ডাইরেকশনেও ধরো লাইট আছে, লাইটের মানে এই ডাইরেকশনেও ধরো লাইট বলছি, মানে ইলেকট্রিক ফিল্ডের ধরো কোনো কম্পোনেন্ট আছে, অল্প কম্পোনেন্ট ধরো আছে, তো তাহলে পরে কিন্তু এখান থেকে ও তো শুধুমাত্র হরাইজন্টালটাকে অফ করছে, ভার্টিক্যালটাকে পাস করাচ্ছে, ভার্টিক্যালের সঙ্গে কিন্তু অন্য কম্পোনেন্টও কিন্তু পাস করে যায়। এবার অ্যানালাইজার কি করছে, অ্যানালাইজার হচ্ছে আবার শুধুমাত্র হরাইজন্টালটাকে পাস করছে, ভার্টিক্যালটাকে অফ করে দিচ্ছে। তাহলে ভার্টিক্যালটাকে অফ করে দিলেও কিন্তু বাকিগুলো কিন্তু থেকে যেত, তাহলে আমি এখান থেকে অল্প ফেন্ট লাইট হলো আমি লাইট পেতাম, তাহলে বুঝতে হতো যে পোলারাইজার কিন্তু পুরোপুরি পোলারাইজ করতে পারেনি। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে সাধারণত যেটা দেখা যায় যে সেটা হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, তার দুটো ভাইব্রেশনই থাকে, একটা হরাইজন্টাল থাকে একটা ভার্টিক্যাল থাকে, তো যার জন্য পোলারাইজারের মধ্যে দিয়ে পাস করার পরে 99.99 কেসে দেখা যায় যেটা সেটা হচ্ছে লাইট পোলারাইজডই হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এবার ধরো আমরা শুধুমাত্র পোলারাইজারকে ধরো ইউজ করছি, তাহলে কিরকম হতে পারে আমরা একটু চেক করে দেখি। অ্যানালাইজার ধরো আমরা ইউজ করছি না, শুধু ধরো পোলারাইজার ইউজ করছি, আর যে লাইটটাকে আমরা নিচ্ছি সেই লাইটে ইলেকট্রিক ফিল্ডের একটা দিকে শুধুমাত্র ভাইব্রেশনের ডাইরেকশন আছে। তাহলে ম্যালাস লর জন্য I = I নট cos স্কয়ার থিটা, এটা থাকছে আমাদের। ধরো এরকম একটা সিচুয়েশন হলো, TA দিয়ে লিখলাম, মানে এটা হচ্ছে ট্রান্সমিশন অ্যাক্সিস। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা ট্রান্সমিশন অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডটা ট্রান্সমিশন অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। যদি পোলারাইজার আর অ্যানালাইজারের মধ্যে শুধু যদি আমি পোলারাইজারকে ইউজ করি তাহলে তখন এই যে অ্যাঙ্গেল থিটা সেটা কিন্তু ইলেকট্রিক ফিল্ড ট্রান্সমিশন অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা ফর্ম করছে সেই অ্যাঙ্গেলটাকে ও কনসিডার করছে। এটা মনে রাখো, কিন্তু যদি পোলারাইজার আর অ্যানালাইজারকে আমি পরপর ইউজ করি তাহলে পরে থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন পোলারাইজার অ্যান্ড অ্যানালাইজার, কিন্তু যদি শুধুমাত্র আমি পোলারাইজারকে ইউজ করি তাহলে সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন, denotes the angle between electric field vector and transmission axis. তাহলে ট্রান্সমিশন অ্যাক্সিস আর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এদের মধ্যে তাহলে অ্যাঙ্গেলটা কত দাঁড়াচ্ছে, থিটা = তাহলে দাঁড়াচ্ছে 0 ডিগ্রি। তাহলে থিটা যদি 0 ডিগ্রি হয় cos 0 মানে কত, 1। তাহলে আমি ফাইনালি যে লাইটটা পাবো সেই লাইটটা তাহলে আমি I = I নটই পাবো। ওর কোনো পার্টই তাহলে হাইড্রোকার্বন চেন অ্যাবজর্ব করতে পারেনি। কেন? কারণ তার কারণ হচ্ছে ট্রান্সমিশন অ্যাক্সিস ভার্টিক্যাল, মানে হাইড্রোকার্বন চেন হচ্ছে হরাইজন্টাল। এবার ধরো কেস 2,
এরকম যদি হয় মানে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আর ট্রান্সমিশন অ্যাক্সিসের মধ্যে ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তার মানে হাইড্রোকার্বন চেন যেটা, তাহলে হাইড্রোকার্বন চেন আমি এখানে HC বলে লিখলাম, তাহলে হাইড্রোকার্বন চেন তাহলে ভার্টিক্যাল হবে, হাইড্রোকার্বন চেন তাহলে ভার্টিক্যাল হবে, তাহলে হাইড্রোকার্বন চেন আর ট্রান্সমিশন অ্যাক্সিস পারপেন্ডিকুলার। তাহলে হাইড্রোকার্বন চেন এই ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা টোটাল ইলেকট্রিক ফিল্ড ভেক্টরকেও অ্যাবজর্ব করে নেবে, হাইড্রোকার্বন চেন টোটাল ইলেকট্রিক ফিল্ড ভেক্টরকেই অ্যাবজর্ব করে নেবে। তার মানে আমি ফাইনালি ট্রান্সমিটেড যে লাইটটা আমি পাচ্ছি, মানে ট্রান্সমিটেড লাইট পাচ্ছি বলতে ট্রান্সমিটেড লাইট আমি পাচ্ছি না, কেন? তার কারণ যে পালসটা এখান থেকে ট্রান্সমিটেড হচ্ছে সেখানে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর থাকছে না, ইলেকট্রিক ফিল্ড ভেক্টরকে অলরেডি হাইড্রোকার্বন চেন অ্যাবজর্ব করে নিয়েছে। হাইড্রোকার্বন চেন যদি ইলেকট্রিক ফিল্ড ভেক্টরকে অ্যাবজর্ব করে নেয়, ইলেকট্রিক ফিল্ড ভেক্টরে যদি কোনো চেঞ্জ না হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড হবে না, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে আমি পাবো না, তাহলে কোনো ওয়েভই আমি পাচ্ছি না। বোঝা গেল? আগের বার যেরকম হয়েছিল, আগের বার এখানে কি হয়েছিল, আগের বার হাইড্রোকার্বন চেন ছিল হচ্ছে হরাইজন্টাল, আগের বার হাইড্রোকার্বন চেন ছিল হচ্ছে হরাইজন্টাল আর ট্রান্সমিশন অ্যাক্সিস ছিল হচ্ছে ভার্টিক্যাল। এবার ট্রান্সমিশন অ্যাক্সিস হয়ে গেছে হরাইজন্টাল, হাইড্রোকার্বন চেন হয়ে গেছে ভার্টিক্যাল। এবার তোমার যদি মনে হয় যে আমি এখানে এই ইলেকট্রিক ফিল্ড আর ট্রান্সমিশন অ্যাক্সিস এদের ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল এখানে 90 ডিগ্রি, ইলেকট্রিক ফিল্ড আর ট্রান্সমিশন অ্যাক্সিসের ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আমি ম্যাথমেটিক্যালি করব, ম্যাথমেটিক্যালিও তুমি দেখো ব্যাপারটা তাই আসছে, থিটার ভ্যালু 90 ডিগ্রি তুমি এখানে পুট করো, তাহলে cos 90 মানে কত? 0, তাহলে আইও তুমি 0 পাচ্ছ, আইও তুমি 0 পাচ্ছ, তার মানে নো লাইট, কোনো লাইট তুমি পাচ্ছ না। এরকম যে কোনো রকম তুমি অ্যাঙ্গেলের জন্য করতে পারো। সাপোজ ধরো আমি এখানে কেস 3 করছি, যেখানে ধরো আমি থিটাটাকে করব ধরো সাপোজ 45 ডিগ্রি, তাহলে কিরকম হতে পারে? তাহলে ট্রান্সমিশন অ্যাক্সিস তাহলে এইভাবে যাবে, হাইড্রোকার্বন চেন এইভাবে যাবে, এটা ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, তাহলে এবার কি দাঁড়াচ্ছে, তাহলে হাইড্রোকার্বন চেনের সঙ্গে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর একটা সার্টেন অ্যাঙ্গেল তৈরি করছে, ট্রান্সমিশন অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল তৈরি করেছে 45 ডিগ্রি, তাহলে হাইড্রোকার্বন চেনের সঙ্গে অ্যাঙ্গেল ওর হবে 45 ডিগ্রি। কেন? তার কারণ হচ্ছে হাইড্রোকার্বন চেন আর ট্রান্সমিশন অ্যাক্সিস হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। এটা যদি হাইড্রোকার্বন চেন হয় আর এটা যদি ট্রান্সমিশন অ্যাক্সিস হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর যদি ট্রান্সমিশন অ্যাক্সিসের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, ট্রান্সমিশন অ্যাক্সিসের সঙ্গে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে হাইড্রোকার্বন চেনের সঙ্গেও 45 ডিগ্রি অ্যাঙ্গেলই তৈরি করছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের একটা পার্ট, টোটাল না কিন্তু একটা পার্ট তাহলে হাইড্রোকার্বন চেন অ্যাবজর্ব করছে, তাহলে আরেকটা পার্ট ট্রান্সমিশন অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল যে কম্পোনেন্টটা সেটা পাস করে যাচ্ছে, সেটা ট্রান্সমিটেড হচ্ছে। তাহলে থিটা 45 ডিগ্রি মানে তাহলে I ইজ ইকুয়াল টু, দেখো I নট cos স্কয়ার 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মানে 1/√2, তাহলে আমরা পাচ্ছি I নট বাই 2, তাহলে আমরা পাচ্ছি I নট বাই 2। তার মানে আমরা এখানে ইলেকট্রিক ফিল্ড যেটা পাচ্ছি সেই ইলেকট্রিক ফিল্ডে তাহলে ম্যাগনিটিউডটা তাহলে কমে গেছে, ইলেকট্রিক ফিল্ড যেটা আমরা পাচ্ছি তার ম্যাগনিটিউডটা কমে গেছে আর ট্রান্সমিশন অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল কম্পোনেন্টটাই একমাত্র ট্রান্সমিটেড হয়েছে। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ট্রান্সমিশন অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল যেটা আছে সেটাই একমাত্র ট্রান্সমিটেড হয়েছে। হাইড্রোকার্বন চেনের সঙ্গে প্যারালাল যে কম্পোনেন্টটা সেটা তো হাইড্রোকার্বন চেন কে ভাইব্রেট করাতে গেছে ইলেকট্রিক ফিল্ডের ওই কম্পোনেন্টটা,
করতে গিয়ে নিজেই অ্যাবজর্ব হয়ে গেছে, নিজেই ডিসিপেটেড হয়ে গেছে। তাহলে ফাইনালি আমি যে লাইটটা যেটা পাচ্ছি তার ইন্টেন্সিটি হচ্ছে ইনসিডেন্ট লাইটের যে ইন্টেন্সিটি সেটার হাফ। ইনসিডেন্ট লাইটের ইন্টেন্সিটি যদি আই নট হয় তাহলে আমি ফাইনাল ট্রান্সমিটেড যে লাইটটা পাচ্ছি তার ইন্টেন্সিটি হচ্ছে হাফ অফ আই নট। তো সেরকম ভাবে তাহলে যদি শুধুমাত্র আমরা এখানে অ্যানালাইজারকে ইউজ না করেও যদি শুধুমাত্র ধরো আমি পোলারাইজারকে যদি আমি ইউজ করি, ঠিক আছে, ধরো তোমাকে এক্সামে যখন তোমাকে কোয়েশ্চেন দেবে বা নিউমেরিক্যাল যখন আমরা প্র্যাকটিস করবো তখন দেখবে যেরকম ধরো তোমাকে দেবে একটা পোলারাইজার রাখা হয়েছে, তারপর একটা অ্যানালাইজার রাখা হয়েছে। এবার পোলারাইজারের মধ্যে দিয়ে লাইট যখন পাস করছে তখন লাইটের ইন্টেন্সিটি কি হবে, তো তখন তো তুমি বলতে পারবে না পোলারাইজার আর অ্যানালাইজারের মধ্যে অ্যাঙ্গেল এত, তখন তোমাকে এই ইকুয়েশনটাকে এই এক্সপ্রেশনটাকে তোমাকে ইউজ করতে হবে, where theta is the angle between electric field vector and the transmission axis। এটাকে ইউজ করে পোলারাইজার দিয়ে যখন লাইট যখন বেরোচ্ছে সেই লাইটের ইন্টেন্সিটি তুমি ক্যালকুলেট করলে, সেই লাইটটা আবার এখান থেকে ধরো এরপরে যদি আমি একটা অ্যানালাইজারকে রাখতাম তাহলে পরে কি হতো, এখান থেকে যেটা ট্রান্সমিটেড মানে এমার্জেন্ট, যেটা পোলারাইজার দিয়ে যেটা এমার্জেন্ট সেটাই হচ্ছে আবার অ্যানালাইজারের হচ্ছে আবার ইনসিডেন্ট হয়ে যেত, তার ওটা অ্যানালাইজার দিয়ে ঢুকতো, সেটাকে সেখানে তোমাকে আবার মেলাস লকে ইউজ করতে হতো পরপর সাকসেসিভ। এবার তোমাকে দুটো তিনটে চারটে যতগুলোই তোমাকে পোলারয়েড দিক না কেন, কি বললাম, পোলারাইজারও যা অ্যানালাইজারও যা, শুধু অ্যানালাইজারও তাই, শুধুমাত্র ওরিয়েন্টেশনের পার্থক্য। আমি প্রথমে যাকে রাখছি সে হচ্ছে পোলারাইজার, তারপরে যাকে রাখছি সে হচ্ছে অ্যানালাইজার, তারপরে আবার যা কাউকে যদি আমি রাখি সেটাকেও তাহলে আমি বলতে পারি অ্যানালাইজার। মানে প্রথমটা হচ্ছে ফার্স্টটা হচ্ছে পোলারাইজার, সেকেন্ডটা অ্যানালাইজার, এরকম পেয়ার করে করে থাকবে, পোলারাইজার তারপর অ্যানালাইজার, তারপর যদি আবার কাউকে রাখি সে তখন হয়ে গেল অ্যানালাইজার, সেকেন্ডটা তখন হয়ে গেল পোলারাইজার, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো তাহলে পরে শুধু পোলারাইজারকে ইউজ করে আর মেলাস লকে ইউজ করে কিভাবে লাইটের ইন্টেন্সিটি চেঞ্জ হচ্ছে, এখানে অন্যান্য যদি আমি অ্যাঙ্গেল নিই, সাপোজ ধরো আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেল নিচ্ছি কি 60 ডিগ্রি অ্যাঙ্গেল নিচ্ছি, যে অ্যাঙ্গেলে নিই না কেন তার জন্য এরকম ভাবে ম্যাগনিটিউডটা এরকম ভাবে ভ্যারি করবে, ডাইরেকশনটা এইভাবে ভ্যারি করবে। তাহলে এই পার্টটাকে বুঝতে পেরেছো কিনা, ওয়েদার আন্ডারস্টুড অর নট, একটু আমাকে জানাও না। আচ্ছা, এবার এই যে পোলারয়েড, ঠিক আছে, পোলারয়েডটাই তো মেন, সেটা দিয়ে তো আমরা পোলারাইজার বানাচ্ছি, সেটা দিয়ে আমরা অ্যানালাইজার বানাচ্ছি। তাই পোলারয়েডের ইউজগুলো কোথায় কোথায়, প্রথমত যেটা সেটা হচ্ছে আমরা যে ধরনের সানগ্লাস ইউজ করি সেই সানগ্লাসের যা দাম আর কি, প্রাইসটা তো ডিপেন্ড করে কোয়ালিটির উপর, কিন্তু তার থেকেও যারা মনে কর এই আইস স্কেটিং করে কি ধর ফিল্ডার যারা মানে ক্রিকেট খেলছে ফিল্ডিং করছে, তো তাদের অনেক বেটার সানগ্লাসের প্রয়োজন। কেন না, তার কারণ যখন আইসের উপরে লাইট ইনসিডেন্ট করে ওখান থেকে যখন রিফ্লেক্ট ব্যাক করছে, তো তখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে বা লাইটেরও স্ক্যাটারিং হচ্ছে। তো সেইখানে যদি আমি মানে নেকেড আইতে যদি তাকাই তারপরে আমার চোখ নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, কারণ যে লাইটটা আসছে সেটা হাইলি আনপোলারাইজ লাইট, ঠিক আছে, বা এরকম ধর মনে কর একটা উঁচু একটা ক্যাচ উঠেছে সেটাকে তো ধরতে হবে, তাহলে সেক্ষেত্রে আমি যখন উপরের দিকে সূর্যের দিকে তাকাচ্ছি যে লাইটটা আসছে এটা হাইলি আনপোলারাইজ লাইট। তো সেই জন্য যেগুলো খুব ভালো সানগ্লাস
ঠিক আছে, সেখানে পোলারয়েড থাকে। ঠিক আছে, সেখানে পোলারয়েডের একটা ইউজ আছে, মানে সেগুলো অ্যাকচুয়ালি আর কাইন্ড অফ পোলারয়েডস। ঠিক আছে, তাহলে এই পোলারয়েড কেন না, তখন ওখান থেকে এবার যখন আমি ধর সাপোজ মনে কর এইটা ধর এটা পোলারয়েড, ঠিক আছে, এটা খুব ভালো সানগ্লাস, এটা ধর পোলারয়েড। এবার এখানে লাইটের দিকে আমি যখন তাকাচ্ছি, যে লাইটটা আমার চোখে আসছে সেটা একটা হাইলি আনপোলারাইজ লাইট, কিন্তু যখন এটা এর মধ্যে দিয়ে যখন এই কাঁচের মধ্যে দিয়ে মানে পোলারয়েডের মধ্যে যখন পাস করছে, তখন কি করছে না পোলারয়েডটা এমন ভাবে তৈরি করা থাকে যেখানে হাইড্রোকার্বন চেন মনে কর দুটো ডাইরেকশনে তো হাইড্রোকার্বন চেন নেওয়া আছে, তারপরে ওই দুটো স্পেসিফিক ডাইরেকশনের যে লাইট ইলেকট্রিক মানে স্পেসিফিক ডাইরেকশন ইলেকট্রিক ফিল্ড ভেক্টর সেই দুটো হচ্ছে অ্যাবজর্বড হয়ে যাবে। ঠিক আছে, বা যদি একটা সার্টেন ডাইরেকশনও থাকে তাহলে সেই দিকে তাহলে অ্যাবজর্ব হয়ে গেল। তো তাহলে পরে আমি যে লাইটটাকে আমি পাচ্ছি সেই লাইটটার ইন্টেন্সিটিটা কম থাকছে, তো তাহলে আমার চোখটা নষ্ট হচ্ছে না বা আমি পাজলড হয়ে যাচ্ছে। ঠিক সেরকম ভাবে গাড়ি চালানোর সময় গাড়ির মানে ড্রাইভারের সামনে যে উইন্ডস্ক্রিন যেটা থাকে সেই উইন্ডস্ক্রিনটাও আর কাইন্ড অফ পোলারয়েড। তার কারণ সামনে থেকে যে লাইট আসছে সেই লাইট যদি ড্রাইভারের চোখে যদি সরাসরি যদি এসে পড়ে তো তাহলে পরে সে পাজলড হয়ে যাবে, তার অসুবিধা হবে গাড়ি চালাতে। তাহলে উইন্ডস্ক্রিনের মধ্যে পোলারয়েড থাকাতে কি সুবিধা হচ্ছে, সামনের দিকে কোনো ভেহিকেল আসছে সেই ভেহিকেলের কোনো লাইট বা ফোকাস, ঠিক আছে, হেডলাইটের কোনো একটা লাইট যখন উইন্ডস্ক্রিনের মধ্যে দিয়ে পাস করছে তখন সেটা অনেকটাই পোলারাইজড হয়ে যাচ্ছে। ক্লেম করে যে পুরোপুরি পোলারাইজড হয়, পুরোপুরি পোলারাইজড হয় না, বাট অনেকটাই পোলারাইজড হচ্ছে। ঠিক আছে, মানে এই যে আমাদের মানে একটা এই গ্লিটারিং যে ব্যাপারটা, ঠিক আছে, মানে একটা চোখ ঝলসে যাওয়ার যে ব্যাপারটা বা এই অতিরিক্ত ঝলমল ঝলমল করার যে ব্যাপারটা, সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি আনপোলারাইজেশনের জন্যই হয়। তো উইন্ডস্ক্রিন হচ্ছে সেই কাজটাই করছে। বা তোমার এমনি গাড়ির ক্ষেত্রেও গাড়ির যে হেডলাইট যেটা থাকে সেই হেডলাইটের সামনের যে গ্লাসটা সেটাও আবার পোলারাইজড হয়। তো যাতে করে সামনের দিকের কোনো ভেহিকেল যে আসছে, কোনো একজন কেউ সাইকেল চালিয়ে আসছে হয়তো, তো সে তো আর চোখে পোলারয়েড লাগিয়ে সাইকেল চালাবে না, তো তখন তার ক্ষেত্রে অসুবিধা হতে পারে বা একটা অ্যাক্সিডেন্টের একটা সম্ভাবনা থাকতে পারে। তো সেই জন্য সেক্ষেত্রেও পোলারয়েডকে হচ্ছে ইউজ করা হয়। এছাড়া পোলারয়েডের ইউজ কোথায় আছে, 3D গ্লাস অনেকেই পড়েছিস, 3 ডাইমেনশনাল মুভি দেখার জন্য 3D গ্লাস ইউজ করা হয়। ওই 3D গ্লাসগুলো কিন্তু অ্যাকচুয়ালি পোলারয়েড। ঠিক আছে, ক্যালসাইট ক্রিস্টালকে ইউজ করে পোলারয়েড মানে তৈরি করা হয়, অর্থাৎ পোলারাইজার তৈরি করা হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এগুলো পরবর্তীকালে গ্র্যাজুয়েশনে যখন যাবি তো তখন মানে সেটা বিটেকের সিলেবাসেও আছে, বিএসসি সিলেবাসেও আছে। তো অনেক ডিটেলসে তখন এই ব্যাপারগুলোকে জানতে পারবি, কোন ধরনের ক্রিস্টাল ইউজ করছে বা কি বৃত্তান্ত। অল্প অল্প কিছু লেখা আছে তোদের সিলেবাসের উপর বা তোদের ম্যাচুরিটির উপর ডিপেন্ড করে। আমি যে নোটগুলো পাঠিয়েছি তার মধ্যে আছে, একবার পড়ে নিস, তাহলে দেখলে পরে বুঝতে পারবি। আচ্ছা, এবার কথা যেটা সেটা হচ্ছে পোলারয়েডের ইউজ কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেগুলো আমি বোঝালাম গল্পের মতো করে, এগুলোকে একটু মনে রাখো। বই থেকে কিন্তু মানে যেখান থেকে আমি পাঠিয়েছি সেখান থেকে পড়ে নিও, সেখানে ডিটেলসে পোলারয়েডের ইউজগুলো আছে, ইউজেস অফ পোলারয়েডস ইন ডেইলি লাইফ, সেটা একটু ভালো করে পড়ে নিও। এবারে আমরা যাব খুব ইম্পর্টেন্ট একটা পার্টে, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট পার্ট, সেটা হচ্ছে ব্রুস্টার্স ল। ঠিক আছে, BREWSTER, এই হচ্ছে ব্রুস্টারের স্পেলিং, তারপরে অ্যাপোস্ট্রফ এস, ব্রুস্টার্স ল। তো ব্রুস্টার অ্যাকচুয়ালি দেখেছিলেন যেটা, যে সেটা হচ্ছে কোনো একটা আনপোলারাইজ লাইট আছে, সেই আনপোলারাইজ লাইট যখন কোনো একটা দুটো মিডিয়ামে ইন্টারফেসে এমনভাবে ইনসিডেন্ট করছে যে রিফ্র্যাক্টেড রে আর রিফ্লেক্টেড রে এই দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার হচ্ছে। ঠিক আছে, তো তখন যেটা হয় সেটা হচ্ছে রিফ্র্যাক্টেড রে যেটা সেটা পার্টলি পোলারাইজড হয়, আর রিফ্লেক্টেড রে যেটা সেটা কমপ্লিটলি পোলারাইজড হয়। ঠিক আছে, তাহলে ব্রুস্টার্স ল আমি একটুখানি একবার চেক করে নিই যে তোদেরকে পাঠিয়েছিলাম।
যদি ওখানে ডেফিনেশন না লেখা থাকে তাহলে আমি মানে স্টেটমেন্ট না লেখা থাকলে আমি লিখিয়ে দেবো। ঠিক আছে, স্টেটমেন্ট লেখা আছে, আমি আমি যাতে তোদের বুঝতে সুবিধা হয় সেরকম ভাবে আমি স্টেটমেন্টটাকে আমি বোঝাচ্ছি, তারপর এক্সামে লেখার সময় বইয়ের মতো করেই লিখিস কিন্তু যেরকম পাঠানো হয়েছে। তো তাহলে পরে ব্রুস্টার ল তাহলে কি বলছে যে এমন যদি হয় যে সাপোজ অ্যান আনপোলারাইজড লাইট ইজ ইনসিডেন্ট on the interface of two mediums in such a way that the reflected ray and the reflected ray and the refracted ray are mutually perpendicular to each other, then it is seen that, or it is observed that, the reflected light becomes completely polarized and the refracted light becomes partly polarized. ঠিক আছে, তো এবার এখানে ওই ইনসিডেন্ট অ্যাঙ্গেলের সাথে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের একটা রিলেশন এখানে প্রুফ করা যায়। রিলেশনটা এক্সামে প্রুফ করতে দেয়, এটাও খুব ইম্পর্টেন্ট। আর এখান থেকে একটা নিউমেরিক্যাল দেয়, এই নিউমেরিক্যালটাও খুবই দেয় আর কি, যে কোনো বোর্ডের জন্য নিউমেরিক্যালটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে আগে ফিগারটাকে খুব ভালো করে বুঝতে হবে। যে লাইটটা এখানে ইনসিডেন্ট করছে, এই লাইটটা হচ্ছে কমপ্লিটলি আনপোলারাইজড লাইট। ঠিক আছে, অ্যারো সাইন খুব ভালো মানে মনে রেখে অ্যারো সাইনটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে। উইদাউট অ্যারো সাইন কিন্তু অপটিক্সের রে ডায়াগ্রামে কিন্তু কোনো মার্কস দেবে না। তাহলে যে লাইটটা ইনসিডেন্ট করছে এটা আনপোলারাইজড লাইট। কি করে বুঝলাম আনপোলারাইজড লাইট? এখানে দেখ একটা ডট মতো আছে গোল, এটা কোন ডাইরেকশনকে বোঝাচ্ছে? এটা হচ্ছে এই ভার্টিক্যাল ডাইরেকশনকে বোঝাচ্ছে। তার মানে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের একটা ভার্টিক্যাল ভাইব্রেশন আছে।
তার সঙ্গে এই সাইড ওয়াইজ যে অ্যারোটা রয়েছে, মানে বোর্ডের প্লেনের উপরে যে অ্যারো সাইনটা, সেটা কি বোঝাচ্ছে না ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের একটা এরকম ডাইরেকশন একটা ভাইব্রেশন আছে। তাহলে এই ডাইরেকশনও ভাইব্রেশন আছে, আবার এইভাবেও একটা ভাইব্রেশন আছে। তাহলে আনপোলারাইজড, সার্টেন ডাইরেকশন নেই। এবার এখানে এই যে রিফ্লেক্টেড রে আর এই যে রিফ্র্যাক্টেড রে, এই দুটোর ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল আছে 90 ডিগ্রি। রিফ্র্যাক্টেড রেতে কি হয়েছে, ডটও আছে, মানে এইদিকে ভাইব্রেশন ও পারপেন্ডিকুলার ভাইব্রেশনও আছে, আবার সাইড ওয়াইজ ভাইব্রেশনও আছে, কিন্তু দেখ রেঞ্জটা কমে গেছে। ঠিক আছে, সাইড ওয়াইজ যে ভাইব্রেশনটা তার রেঞ্জ এখানে যতটা ছিল তার থেকে কমে গেছে। কমে গেছে মানে তার মানে কিছুটা পোলারাইজ করা সম্ভব হয়েছে, কিছুটা পোলারাইজ করা সম্ভব হয়েছে। মানে আগে যতটা আর কি মানে অবাধ্য টাইপের লাইট ছিল তাকে কিছুটা বাধ্য করা গেছে। আর রিফ্লেক্টেড রে যেটা আছে সেটাকে সেখানে দেখ শুধুমাত্র এই ভার্টিক্যাল ডাইরেকশনটাই আছে। ঠিক আছে, মানে ভার্টিক্যাল ভাইব্রেশনের ডাইরেকশনটাই আছে, কোনো সাইড ওয়াইজ অ্যারো কিন্তু নেই। তার মানে রিফ্লেক্টেড রে যেটা সেটা কিন্তু কমপ্লিটলি পোলারাইজড। তো এই হচ্ছে ব্যাপার। তো সাপোজ আমি এটাকে ফার্স্টের যে মিডিয়ামটা এটাকে আমি এয়ার মিডিয়াম ধরলাম। এয়ার মিডিয়াম যেহেতু, যার জন্য এই রিফ্র্যাক্টিভ ইনডেক্স মিউ যেটা আছে, মিউ এ, সেটা 1। আর এখানে অন্য কোন একটা মিডিয়াম ধরলাম, আদার মিডিয়াম, যার রিফ্র্যাক্টিভ ইনডেক্স হচ্ছে মিউ। এবার যদি আমরা স্নেলস ল কে ইউজ করি, ইফ ইউ ইউজ দ্য স্নেলস ল এট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স, তাহলে আমরা কি পাচ্ছি, sin i divided by sin r is equal to mu। আবার sin i divided by small r কে আমরা কি লিখতে পারি, এই যে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন আর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এখন এখানে খেয়াল করার একটা ব্যাপার, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কিন্তু ইকুয়াল। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন যেহেতু ইকুয়াল, সবসময়তেই হবে। এটা লজ অফ রিফ্লেকশনের থেকে ক্লাস 7 এর থেকে জেনে আসছে সেটা। তো যার জন্য এই দুটো অ্যাঙ্গেল তো ইকুয়াল হবে। তো এটাকে আমরা আই লিখেছি, এটাকেও আমরা আই লিখেছি। ঠিক আছে, তো যার জন্য এই দুটোর যে সাম, এই দুটোর সাম কিন্তু 90 ডিগ্রি। কেন? তার কারণ হচ্ছে এই টোটালটা 180 ডিগ্রি, তার মধ্যে থেকে ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল আছে 90 ডিগ্রি, তাহলে এই দুটোর সাম 90 ডিগ্রি। তাহলে আমরা স্মল আর কে এইভাবে লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস আই ইজ ইকুয়াল টু মিউ। তাহলে sin i এর মতো থাকলো, এই sin 90 ডিগ্রি মাইনাস আই হয়ে যাবে cos i। তাহলে sin i বাই cos i কি হয়ে গেল, tan i। তাহলে tan i is equal to mu। তাহলে i is equal to tan inverse mu। যেহেতু এই সার্টেন অ্যাঙ্গেলে ইনসিডেন্ট করতে পেরেছে বলে লাইটটার পোলারাইজ, মানে রিফ্লেক্টেড লাইটটা আমরা পোলারাইজ লাইট পেয়েছি, যার জন্য এই অ্যাঙ্গেলটাকে একটু স্পেশাল অনার দিয়ে অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন এই টার্মটাও ইউজ করা হয়। ইট ইজ অলসো নেমড অ্যাজ দ্য অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন। কোন অ্যাঙ্গেলটা, না যে আই। তো অ্যাঙ্গেল অফ পোলারাইজেশনের জন্য ওটাকে থিটা পি দিয়ে ডিনোট করা হয়, থিটা পি। তাহলে অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন ধরে যদি আমরা বলি, তাহলে থিটা পি ইজ ইকুয়াল টু tan inverse mu। এই হচ্ছে ঘটনা। তো এই এক্সপ্রেশনটা প্রুফ করাটা এক্সামে আসে। এখান থেকে একটা অঙ্ক, ভগবান জানে কেন একই ভ্যালু দিয়ে প্রতি বছর আমি দেখেছি যতবার বোর্ড এক্সামে এসছে, এয়ার টু গ্লাস। ঠিক আছে, এয়ার টু গ্লাস ট্রান্সমিশন দিয়েই আসে মেনলি। তো গ্লাসের রিফ্র্যাক্টিভ ইনডেক্স 1.53 নিয়ারলি ধরলে পরে ওই অ্যাঙ্গেলটা 56 না 57 ডিগ্রি কাছাকাছি হচ্ছে আসে থিটা পির ভ্যালু।
তো যতবার আজ অব্দি দেখেছি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যখন আমরা সলভ করবো সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে, তখন আমরা দেখতে পাবো বা বইতে তোরাও নিজেরা চেক করলে পরে দেখতে পাবি মোটামুটি ওই একই ভ্যালু দিয়ে দেয় এয়ার টু গ্লাস, আর ওই থিটা পি এর আনসারটা ওইরকমই 57 ডিগ্রি 57.3 ডিগ্রি না কত যেন একটা ঠিক খেয়াল হচ্ছে না, এরকম একটা ভ্যালু হচ্ছে আসে। তো যাই হোক, আসে মানেই যে ওরকমই আসবে তার তো কোনো গ্যারান্টি দেওয়া যায় না, তো যার জন্য ওই ভ্যালু মুখস্থ করে তো লাভ নেই, এক্সপ্রেশনটাকে মনে রাখতে হবে, আর কিভাবে এক্সপ্রেশনটা আমরা এস্টাবলিশ করলাম সেটাকে মনে রাখতে হবে। তো এই হচ্ছে মোটামুটি দ্য স্টোরি অফ পোলারাইজেশন অ্যাকর্ডিং টু ক্লাস 12 স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তো এটাকে ভালো করে, যেটাকে পাঠিয়ে দিয়েছি সেটাকে ভালো করে পড়ো, আর তার সঙ্গে একটা কাজ করবে, সেটা হচ্ছে আজকে হচ্ছে আমাদের থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে ইভিনিং এর মধ্যে আমি যে রেঅপটিক্সের যে নিউমেরিক্যালের শিটটা পাঠিয়েছিলাম, সেই রেঅপটিক্সের নিউমেরিক্যালের শিটের স্ফেরিক্যাল মিররের যে নিউমেরিক্যালগুলো আছে সেই নিউমেরিক্যালগুলো বাদ দিয়ে বাকি নর্মাল রিফ্র্যাকশনের যে নিউমেরিক্যালসগুলো আছে, প্রিজমের যে নিউমেরিক্যালসগুলো আছে, প্রিজমের লিমিটিং অ্যাঙ্গেলের পার্টটা শুধুমাত্র আমি করাইনি, ওটা নিউমেরিক্যাল করানোর সময় করাবো। তোমরা চেষ্টা করে যদি করতে পারো ওয়েল অ্যান্ড গুড, করলে করতেই পারো, কোনো সমস্যা নেই, ইজি, কোনো সমস্যা নেই, করলে করতেই পারো। তো ওই স্ফেরিক্যাল মিররের পার্টটুকুনি বাদ দিয়ে বাকি যে নিউমেরিক্যালসগুলো আছে সেই নিউমেরিক্যালসগুলোর মধ্যে কোনটা কোনটা পারছে না করতে, তার একটা ফিডব্যাক আমাকে সানডে ইভিনিং এর মধ্যে অতি অবশ্যই আমাকে জানাবে, বা ম্যাক্সিমাম মানডে মর্নিং টাইমটা নিতে পারো, মানডে মর্নিং হচ্ছে ডেডলাইন, তার মধ্যে আমাকে জানাবে যে কোন কোন অঙ্কগুলো পারছো না। নেক্সট উইকে আমাদের যে ক্লাস আছে সেই ক্লাসে হচ্ছে তাহলে আমাদের ওয়েভ অপটিক্সের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা হচ্ছে আমি নেক্সট উইকে পড়িয়ে দেবো। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পড়াতে আমার হার্ডলি 10 মিনিট মনে হয় টাইম লাগবে, 10 থেকে 15 মিনিট, কিচ্ছু নেই চ্যাপ্টারটার মধ্যে। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা করিয়ে দিলে পরে হচ্ছে টোটাল এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জানোই সব কিছু অলরেডি, যারা আইসিআইসি বোর্ডে পড়েছো তাদের ক্লাস 10 এর সিলেবাসে যা ছিল আমাদের এই 12 এর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সিলেবাসের মধ্যে তাই আছে, খুব একটা বেশি কিছু নেই তার মধ্যে। তো যাই হোক, তো ওই পার্টটা আমি পরের দিন করাবো, আর তার সঙ্গে হচ্ছে রে অপটিক্সের নিউমেরিক্যালগুলোও করাবো। ঠিক আছে, তারপর ওয়ে অপটিক্সের নিউমেরিক্যাল আমাদেরকে করতে হবে, আর আমি একটা যেরকম প্ল্যানার আমি তোমাদেরকে দিই যে সেরকম হচ্ছে আমরা নভেম্বরে কি কি করব না করবো তার একটা প্ল্যানারও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। ঠিক আছে, তো এই ব্রুস্টার্স ল বুঝেছো কি না বুঝেছো সেটা আমি আর জিজ্ঞাসা করলাম না, বিকজ এটা ইট ইজ টু ইজি, এটা বুঝেছো সেটাকে আমি অ্যাজিউমই করে নিলাম। পুজোর মোটামুটি ফার্স্ট ফেজ কেটে গেছে, অনেকেরই আবার স্কুলে আবার পুজো আছে, মানে পরীক্ষা আছে নভেম্বরে, তো তার জন্য আবার একটুখানি পড়াশোনা করতে হবে। কোথাও কোনো রকম সমস্যা হলে পরে আমাকে জানিও। সানডেতে প্যারেন্টস টিচার মিটিং আছে, পিটিএম আছে, মা বাবাকে অতি অবশ্যই জানাবে, কারোর যদি কম্পালসারি পিটিএম, আর চিন্তা করার কোনো কারণ নেই, কোনো রকম সমালোচনা কারোর ব্যাপারে সেরকম খুব একটা করা হবে না, যেটা হবে সেটা হচ্ছে আলোচনা হবে। ঠিক আছে, সমালোচনা করতে আমি খুব একটা ভালোবাসি না, তো যেটা হবে সেটা আলোচনাই হবে। তো পিটিএমটাতে মা বাবাদের উপস্থিত থাকতে হবে, গুগল মিট ইউজ করে আমরা পিটিএমটা করব, যেহেতু এখন ফিজিক্যালি তো এরকমভাবে অফলাইনে তো পিটিএম করা যাবে না, তো আমাদের ভার্চুয়াল প্ল্যাটফর্ম ইউজ করতে হবে। তো সেগুলো একটুখানি চেষ্টা করো যে যদি ওনাদের কোনো রকম কোনো সমস্যা হয় একটুখানি আগে থেকে ওনাদেরকে একটু সরগড় করে দেওয়ার চেষ্টা করো, একটু ইউজ করে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, ফালতু গেম ফেম না খেলে সেই টাইমটা একটুখানি ওনাদেরকে অ্যাসিস্ট করার চেষ্টা করো। আর সেই পিটিএম যখন চলবে সেই সময়টাতে কিন্তু তোমাদেরকেও উপস্থিত থাকতে হবে, একান্ত যদি না থাকতে পারো সেটা আলাদা ব্যাপার, কিন্তু তোমাদেরকেও কিন্তু উপস্থিত থাকলে পরে তোমাদেরও সুবিধা হবে, কি কথা হচ্ছে না হচ্ছে, কি বৃত্তান্ত কম্পিটিটিভ এক্সাম নিয়ে আমরা আলোচনা করব, তারপর অন্যান্য বিভিন্ন রকম এক্সামের প্ল্যাটফর্মগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো তখন থাকবে, তো এটা ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্কশপ হবে সেদিন। তো সেই জন্য মা বাবার তো অ্যাটেন্ডেন্সটা কম্পালসারি, তোমাদেরও তাই, একমাত্র যদি একান্ত কোনো রকম কোনো আনঅ্যাভয়েডেবল পড়া পড়ে যায় সেটা বাদ দিয়ে। ঠিক আছে, আর চেষ্টা করো যদি কোনো রকম অন্য কোনো মানে মানে পড়াটাকে অন্য কোনো পড়া যদি পড়ে সেটাকে যদি চেঞ্জ করতে পারো তাহলে চেঞ্জ করো, থাকলে সেটা ভালোই হবে, বেশিক্ষণের তো আর না। ঠিক আছে, আর যারা জয়েন্টেড ক্লাস করছো তাদের
শুধু জয়েন্টের পিডিএমটা অ্যাটেন্ড করলেই হয়ে যাবে। আবার জয়েন্টের পিডিএম অ্যাটেন্ড করবো, বোর্ডের পিডিএম অ্যাটেন্ড করবো, দুটো কোনো প্রয়োজন নেই। যারা জয়েন্টের ক্লাস করছো তারা জয়েন্টের পিডিএমটা অ্যাটেন্ড করলেই হয়ে যাবে, বোর্ডের পিডিএম অ্যাটেন্ড করার দরকার হবে না। ঠিক আছে, নিজেরা ভয় পেয়ে মা বাবাকে বারণ করো না। কারণ যখন যার মা বাবা অ্যাটেন্ড করতে পারবেন না, হ্যাঁ মানে যার গার্জিয়ানকে দেখবো যে প্রেজেন্ট থাকছেন না, অবভিয়াসলি এবার আমাকে ফোন করতে হবে, যোগাযোগ করতে হবে, তারাই জানতে পারবে যে পিডিএম হয়েছে অথচ জানাও না। ঠিক আছে, তো সেই সমস্ত কাণ্ড কারখানা করো না, চিন্তার ভয়ের কোনো কারণ নেই। গুড নাইট, ভালো থেকো, সাবধানে থেকো, আর যেটা বললাম সেটা আমাকে ফিডব্যাকটা জানিয়ে দিও। আর তার সঙ্গে প্রিজমের কোন কোন নিউমেরিক্যালসগুলো আমি করিয়েছিলাম লাস্ট উইকে, সেটা বিশাল একটুখানি জানিয়ে দিস তো আমাকে। বিশাল আর মধু এই দুজনের উপরে আমি দায়িত্ব দিলাম, এই দুজনে জানাবি তো কোনটা কোনটা প্রিজমের করিয়েছিলাম, তাহলে সেটাও আমার একটুখানি খেয়াল থাকবে। ঠিক আছে, গুড নাইট।